ডব্লিউবি এক্সাম পোর্টালে তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের যে এনটিপিসি ম্যাথ সলিউশন চলছে সিবিটি ওয়ানের, আজকে আমরা নিয়েছি 23/1/2021 যে লাস্ট শিফট, অর্থাৎ 3টে থেকে 4:30 যে শিফট সেটা আমরা নিয়েছি, যেমন তোমাদের আমি সকালে বলেই দিয়েছিলাম। আরেকটা জিনিস, এইটার কিন্তু রিজনিং সলিউশন আমরা আগেই করিয়ে দিয়েছি। ওই যে বললাম যে 3টে একসাথে করিয়েছিলাম, যে ভিডিওটায় আছে, একটা ভিডিও আছে না, যে ভিডিওটাতে দেখবে যে 3টে শিফটের রিজনিং আমরা একসাথে করেছি, ওর মধ্যে এই শিফটের রিজনিংটাও আছে, ঠিক আছে? ওখান থেকে তোমার রিজনিং পেপারটা ডাউনলোড করে নিও। আর আজকে তোমাদের ম্যাথের যে কটা আছে, ভালো ভালো যে ম্যাথগুলো আছে সেগুলো সব তোমাদের রেখেছি। অ্যাকচুয়ালি হয়তো টোটাল ম্যাথটাই রাখা হয়েছে, 21টা থেকে 22টা ম্যাথ টোটাল এখানে আছে। এটা গেল প্রথম কথা। আরেকটা জিনিস, আজকে তোমরা খুব ভালো ভালো প্রশ্ন পাচ্ছ, কিছু বাঁকা বাঁকা প্রশ্ন আছে তোমাদের ভাষায়, যেগুলো বলতে পারো মডারেট টু একটু লেভেল হাইতে গেছে। কিছু টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আছে, যেগুলো ভালো ভালো অঙ্ক আছে, সেগুলোকে আরও শর্টে কী করে করা যায় সেটা দেখে নেবো। কিছু কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর অঙ্ক আছে। ওকে, চলো কথা বলবো, আমরা অঙ্ক করতে করতেই কথা বলি। চলো প্রথম যে অঙ্ক আছে সেটা দেখে নেবো। কি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এইটা হয়, তাহলে তার আয়তন কত হবে? দেখো, ঘনকের পৃষ্ঠতল সমান আমরা কী জানি, 6a², ঠিক আছে? এটা কেন হয়? দেখো, ঘনকের এক একটা তল হচ্ছে বর্গক্ষেত্র, তার মানে এক একটা তলের ক্ষেত্রফল কত হবে? a², কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² হয়। আর ঘনকের কটা এরকম তল থাকে? 6টা তল থাকে, ওই জন্য 6 × a²। ইকুয়াল টু আমাদের কী বলছে, 10, 14, ঠিক আছে? এখান থেকে আমরা 6 দিয়ে যদি এটাকে কাটি, আমরা পাচ্ছি 169। সেখান থেকে আমরা a² ভ্যালু পাচ্ছি 169। তাহলে তুমি বলো এখান থেকে আমার এর ভ্যালু কী দেবে? আমার দেবে 13, ঠিক আছে? কারণ এর রুট হয়ে যাবে। এর রুট মানে কত? 13। অর্থাৎ এই যে এ মানে কি? বাহু। বাহু কী হয়েছে আমাদের? 13, এবং এটা মিটারে থাকবে, ঠিক আছে? তোমাদের কি বলেছে? আয়তন। আয়তন বলতে আমরা কি বুঝি? বাহুর কিউব, অর্থাৎ 13-এর কিউব। 13-এর কিউব করলে সবাই জানো, মুখস্থ থাকার কথা, 2197 আমাদের আসে। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এত মিটার কিউব আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? ইজি প্রশ্ন ছিল। চলো নেক্সট, পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন বলেছে বরুণ এবং অনিলের আয়ের যে অনুপাত সেটা হচ্ছে 12:13, ঠিক আছে? আমি এখানে লিখছি হচ্ছে তোমাদের বরুণ, আর এই হচ্ছে আমাদের অনিল। এদের আয়ের অনুপাত কত? 12। আমি এটাকে 12x ধরে নিচ্ছি, এটা 13, এটা 13x ধরে নিচ্ছি। দেখো, এক্স না ধরেও করা যায়। আমি ফার্স্ট তোমাদের বেসিকটা দেখাচ্ছি, ঠিক আছে? তারপর তোমাদের অ্যাডভান্স মেথডটা দেখাবো। আর বলছে তাদের ব্যয়ের অনুপাত কত? 10:13, অর্থাৎ এটাকে আমি 10y ধরছি, এটাকে আমি 13y ধরছি। দেখো, একবার এক্স ধরে নিলে ভালো করে মাথা রাখবে, অনেক স্টুডেন্টরা বেসিক করতে গিয়েও গোলায়। এটাকে 10x আর এটাকে 12x আর এইটাকে 10x ধরে নেয়, তা কিন্তু হবে না। এক্স যখন ধরবে তখন মনে রাখবে কাছাকাছি যারা রয়েছে তাদেরকে এক্স ধরবে, আর অপরটাকে, একটাকে যদি এক্স ধরে নাও তো অপরটাকে তোমাকে অন্য কোনো কিছু ধরতে হবে, মানে 10y 13y, বা তুমি ধরতে পারো 10z 13z, 10p 13p ইত্যাদি ধরতে পারো, ঠিক আছে? অর্থাৎ একবার এক্স ধরলে অপরটাকে এক্স তুমি ধরতে পারবে না, এইটা মাথা রাখবে। এবার বলছি এটা তো আমার গেল আয়, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমার ব্যয়। তাহলে নির্ঘাত আয় থেকে ব্যয় বাদ দিলে আমার কি থাকে? আমার থাকে হচ্ছে কতটা সাশ্রয় হচ্ছে, সেটাই বলা রয়েছে, কিন্তু সেটা টাকার ফর্মে বলা রয়েছে। যে তারা যে সাশ্রয় করে সেটা হচ্ছে 2100 টাকা এবং 1300 টাকা যথাক্রমে। তার মানে বরুণের সাশ্রয় হচ্ছে, বাদ দিলে কত পাচ্ছি আমি? 2100। আচ্ছা সরি, বরুণ সাশ্রয় করছে কত? 2100 টাকা, ঠিক আছে? যেখানে অনিল সাশ্রয় করছে কত? 1300 টাকা। যদি এক্স ওয়াই জেড ধরে আমি করতে চাই, কারণ অনেকে এটাকে এক্স ওয়াই জেড ধরে করা প্রেফার করে, আর খুব একটা অসুবিধাও হয় না, তাড়াতাড়ি তুমি ক্যালকুলেশন করলে তাড়াতাড়ি হয়। আমি যদি এক্স ওয়াই জেড ধরে করি, আমি দেখতে পাচ্ছি 12x মাইনাস 10y, এইটা আমার কত দিচ্ছে? আমার দিচ্ছে 2100 টাকা। একটু আগে দেখিয়েছি কেন হলো। ওটা আমার কি আসছে? 13x মাইনাস 13y ইকুয়াল টু আমার আসছে 1300, ঠিক আছে? এবার কি করব? দেখো, এই 13 কমন নিচ্ছি, তার মানে এদিকেও 13 কেটে যাচ্ছে, থাকছে কত আমার? 100। তো আমি কি করি? দেখো, আমি করব যেটা, সেটা হচ্ছে 10yকে রিমুভ করব। তার জন্য আমাকে কী করতে হবে? সব কটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে। তো নিচেরটাকে আমি যদি 10 দিয়ে গুণ করি, 10x, এটা 10y, আর এদিকেও গুণ হবে, তার মানে এটা 1000 হয়ে যাচ্ছে। এবার যদি বিয়োগ করো, তুমি দেখতে পাচ্ছ এটা মাইনাস, এদিকে আমি প্লাস নেব, এদিকে আমি মাইনাস নেব। কী হচ্ছে? এইটা কেটে বেরিয়ে যাচ্ছে, এখানে থাকছে 2x। 2x এর ভ্যালু আমার কত থাকছে? 1100, ঠিক আছে? 1100। তাহলে এখান থেকে তুমি বলো এক্স এর ভ্যালু কত থাকছে? 550, ঠিক আছে? তো এক্স এর ভ্যালু 550, এই ইকুয়েশানে পুট করো। 12x এর ভ্যালু তাহলে কত হবে? এই যে এক্স এর ভ্যালু 550, তো 12x এর ভ্যালু তাহলে আমার কত হবে? 12x এর ভ্যালু, 12x এর ভ্যালু হবে 12 × 550, ঠিক আছে? যেটা তোমাকে কী দেবে? ওইদিকে 6600, প্রথম অপশানটাই কারেক্ট হয়ে যাবে। আর এখানে রয়েছে 13x, তার মানে কত হবে এখানে? 13 × 500, সরি 550, কত দেবে আমাকে? 7150 দেবে। এই দুটো আমার কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ ফার্স্ট অপশন বলে কারেক্ট অ্যান্সার। কিন্তু দেখো, এই মেথডটা কত বড়, তাই না?
এই মেথডটা একটু বড়, তুমি যদি ফার্স্ট ক্যালকুলেশন করো তাহলে হয়তো তোমার একটু টাইম বাঁচতে পারে, কিন্তু এই মেথডটা যেহেতু এত বড়, আমরা কী করি এই মেথডটাকে একটা শর্ট ইন ফর্মে তোমাদের কাছে প্রেজেন্ট করি। তাহলে শর্ট ইন ফর্ম মানে ছোটো ফর্মে কী করে প্রেজেন্ট করা যায় দেখা যাক, শর্টকাট যেটাকে বলবো। বরুণ এবং অনিলের আয়ের যে অনুপাত সেটা হচ্ছে 12:13, 12:13, ঠিক আছে, এই যে আচ্ছা। আর তাদের ব্যয়ের অনুপাত কত, 10:13, ঠিক আছে। আর তাদের যে তোমাদের সাশ্রয় হচ্ছে সেটা কত, এদিকে রয়েছে তোমাদের 2100 টাকা, এদিকে রয়েছে কত তোমাদের 1300 টাকা, ঠিক আছে। এবার সিম্পলি একটা জিনিস আমি করব, সেটা খুব ভালো করে দেখবে কি আমি করব। আমি যেটা করব সেটা হচ্ছে আমি এদিক থেকে গুণ করে এখানে লিখব, এবং আমি এদিক থেকে গুণ করে কি করব এখানে লিখব, ঠিক আছে। সিমিলার আমি ওপরেও করব, ওপরে আমি কি করব, আমি এটা গুণ করব এবং আমি এখানে লিখব। সিমিলারলি আমি এটা গুণ করব এবং কী করব আমি এখানে লিখব। আচ্ছা, গুণ করে ফেলা যাক। 1300 × 10 কত হচ্ছে তোমার 13,000 টাকা, ঠিক আছে। 2100 × 13 কত হচ্ছে আমার, 00 গেল, 13 1 13, আয়তা হলো 1 27, ঠিক আছে। আচ্ছা, ওপরে কি হচ্ছে 13 × 12, 13 × 10 করলে হয় 130, আর 2 মানে 156, আর 13 × 10 করলে তো 130 হয়। এবার কি করব আমরা, এইদিকেও বিয়োগ করব, এদিকেও বিয়োগ করব। এটাকে বিয়োগ করলে কত থাকছে আমার থাকছে হচ্ছে 14,300 টাকা। ওপরে বিয়োগ করলে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি 26 টাকা, ঠিক আছে। তার মানে দেখো এই যে 26 ইউনিটের ভ্যালু, মনে রাখবে এইটা আর এইটা আমার কী হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। এই যে 26 আর এদিকে নিচে যেটা পেয়েছে এটা ইকুয়াল হয়ে যায়, এটাই হচ্ছে শর্ট ট্রিকের গুরুত্বপূর্ণ ব্যাপার। তো 26 ইউনিটের ভ্যালু তোমার কতর সঙ্গে সমান হয়, 14,300 সঙ্গে সমান হয়, ঠিক আছে। 26 ইউনিটের ভ্যালু হচ্ছে 14,300, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়, তুমি দেখবে এখানেও সেই 550ই আসবে। তাহলে 12 ইউনিটের ভ্যালু কত হয়, 12 × 550, ঠিক আছে। আর 13 ইউনিটের ভ্যালু কত হয়, 13 × 550, ঠিক আছে। তুমি এখানে ক্যালকুলেট করে দেখে নিও, অ্যান্সার তোমার সেম এই আসবে, ঠিক আছে। এখানে ক্যালকুলেট করলে অ্যান্সার তোমার সেমই আসবে। ওকে, আশা করি বুঝতে পারলে। এই হচ্ছে তোমাদের শর্ট ট্রিক। ডিরেক্টলি আমি এই ফর্মুলা দিয়ে ওদের ব্যয় বার করতে পারবো না, এইটা একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট এই শর্টকাটটার, ঠিক আছে। শর্টকাট ওই জন্যই বলা হয়, সব কিছু তো পুরো ফর্মুলা দিতে পারে না, ঠিক আছে। যদিও অনেক তাড়াতাড়ি বের করতে পারে, আগে যে XYZ ধরে যেটা করলাম তাতে যে টাইমটা লাগবে, এতে সেই পরিমাণ টাইম তোমাকে ইনভেস্ট করতে হবে না। মনে রাখবে এতে আয় বের করা যায়, আর আয় দিয়ে সঞ্চয়কে ইউজ করে ব্যয় বের করা যায়, ডিরেক্টলি ব্যয় এখান থেকে বেরোবে না। এইটা হচ্ছে ফার্স্ট অফ অল মাথায় রাখো, কারণ অনেকেই এই ভুলটা করে, আর পরীক্ষার সময় অনেকেই এই ধরনের অঙ্ক দেখে ভেবে নেয় হয়তো সেম টাইপ, হয়তো সেখানে ব্যয় দিয়ে দিয়েছে, কারণ এক্সামিনারও জানে যে তুমি এটা ইউজ করবে। দেখো এক্সামিনাররা সব জানে যে তুমি কোন ফর্মুলা ইউজ করবে, তোমার মাইন্ড ক্যালকুলেশন কী হবে, সব এক্সামিনাররা জানে। ওই জন্য এক্সামিনাররা মাঝে মাঝে ট্রিক তোমার সঙ্গে অ্যাপ্লাই করে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো, আশা করি বুঝতে পারবে, আর একবার রিভিশন দাও, ডেফিনেটলি অঙ্কটা দেখলে বুঝতে পারবে যে কী করা হয়েছে। চলো নেক্সট পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন, এর বর্গমূল বার করতে বলেছে। এখন দেখো এর বর্গমূল বার করার জন্য আমি অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি, আমি তোমাদের একটা শর্টকাট বলে দিচ্ছি। দেখো x = ধরে নেবে 3 × 1/4, ঠিক আছে। আর y = ধরে নেবে 4 × 1/3। এইটা একটু ধরে নিলে তোমার কী হবে, ক্যালকুলেট করতে সুবিধা হবে। বারবার এই যে 3 × 1/4 আর 4 × 1/3 লেখার জন্য একটা টাইম নষ্ট হবে, সেইটা হবে না। তার মানে ওপরে আমাদের রয়েছে x⁴ মাইনাস y⁴, আর নিচে আমাদের রয়েছে x² মাইনাস y², ঠিক আছে। তুমি জানো, বা যদি কেউ না জানো জেনে নাও, এইটা আমি বলি বলে একজন আমাকে মিমিক্রি করেছিল। যাই হোক, চলো, যে আমার ওপরে আমার x² প্লাস y² থাকবে ইন্টু x² মাইনাস y² থাকবে, আর নিচে আমার কি থাকবে, x² মাইনাস y² থাকবে। এটা একটা ফর্মুলা থেকে এটা বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ যে এইটা আমার কেটে বেরিয়ে যাচ্ছে, তার মানে বেসিক্যালি এইটা ইকুয়াল টু আমার এটাই হবে। কী হবে সেটা, x² প্লাস y², ঠিক আছে। এবার তোমাকে কিন্তু এই ভ্যালুটা বার করতে বলেনি, বলেছে এর বর্গমূল করতে। তার মানে বেসিক্যালি এর যদি রুট করি তাহলে আমরা অ্যান্সার পাবো। ভালো করে বুঝবে কী করতে বলেছে, এই ভ্যালুটা বার করতে বলেনি, কিন্তু বলেছে রুট বার করতে, বর্গমূল বার করতে, মানে এর বর্গমূল করলে অ্যান্সার পাবো। তো আমি একটা কাজ করে আমি লাস্টে রুট করবো, বারবার রুট চিহ্নটাও তো দিতে হবে, টাইম তো নষ্ট হবে সেখানেও। টাইম কীভাবে নষ্ট থেকে বাঁচা যায় সেটা হচ্ছে পরীক্ষার সময় ফার্স্ট তোমার প্রায়োরিটি থাকবে। তো x² মানে কি, দেখো x মানে হচ্ছে এইটা, তো 4 × 3 = 12 আর 3 × 13, 13/4 তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস y² মানে কি 4 পূর্ণ, মানে আবারও করো 4 × 3 = 12,
12 বাই তোমাদের 12 প্লাস 1 মানে 13, 13 বাই 3 এত স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমরা ভ্যালু কী পাচ্ছি, নিচে আমাদের চলে আসছে 16, ওপরে আমাদের চলে আসছে 169, আর এটার এখানে আমার চলে আসছে 9, ওপরে আমাদের চলে আসছে 169। ঠিক আছে, তার মানে আমাদের নিচে কি আসছে, নিচে দেখো আমাদের আসছে যে 16 ইন্টু 9, কারণ লসগু হচ্ছে, আর উপরে আমাদের 169 যদি কমন নিয়ে নাও তাহলে চলে আসছে আমাদের 16 প্লাস 9 অর্থাৎ 25 চলে আসছে। তোমাদের কী বার করতে বলেছে, লাস্ট স্টেপে এইটা রুট করতে বলেছে, বেসিক্যালি এটা রুট করতে বলেছে। তো এইটা রুট করলে কি আসবে দেখো, 169-এর রুট হয় আমাদের 13, 13 আর 25-এর রুট হয় আমাদের 5 মানে 65। ঠিক আছে, আর নিচে আমাদের 4 ইন্টু 3, কারণ এদেরও রুট হয়ে যাবে, 4 3 কত হয় 12, 65 বাই 12 করলে কত হয় 5 পূর্ণ 5-এর 12, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এটাকে একটু ভেঙে দেখে নিও, 5 পূর্ণ 5-এর 12 তোমাদের অ্যান্সার হবে। এই হচ্ছে তোমাদের কোশ্চেন। এখানে বেসিক্যালি এই ফর্মুলাটা যদি তুমি প্রয়োগ করো তাহলে তোমার অ্যান্সার করতে সুবিধা হবে, বারবার এই 3 পূর্ণ 1-এর 4, 4 পূর্ণ 1-এর 3 লেখা থেকে তুমি বেঁচে যাবে, বেসিক্যালি আর কিছু না। ঠিক আছে, এটা 2-3 সেকেন্ডেরই অঙ্ক, মুখে মুখে সলভ করা যায়। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন, এই প্রশ্নটা আমি তোমাদের অপশানটাকে একটু ডিলিট করে দিয়েছি, মানে অপশান যেগুলো দাগ মারা থাকে সেগুলোকে তুলে দিয়েছি। নিজে একটু ট্রাই করো। বলেছে দুটি সাদৃশ্য ত্রিভুজে অর্থাৎ দুটো সিমিলার ট্রায়াঙ্গেল আছে যাদের ক্ষেত্রফল বলেছে 16 m স্কোয়ার মানে মিটার স্কোয়ার আর 36 মিটার স্কোয়ার, এগুলির অনুরূপ বাহুগুলির অনুপাত কত হবে। দেখো আমরা জানি বাহুগুলোর যদি আমরা স্কোয়ার করি এবং তাদের যদি অনুপাত করি তবে আমরা এটা পাই, 16:36 পাবো। ঠিক আছে, দেখো আমি বলে দিই, অ্যান্সার তোমাদের হবে 4:6। কী করে হচ্ছে সেটা বলে দিই। সাপোজ ধরো এই একটা ট্রায়াঙ্গেল আছে আর এই একটা আমাদের ট্রায়াঙ্গেল আছে, সাপোজ ধরো। ঠিক আছে, দুটো ট্রায়াঙ্গেল আছে, এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, এরা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এরা হচ্ছে কি সিমিলার ট্রায়াঙ্গেল। ওকে, তার মানে এবার মনে রাখবে বাহুর দৈর্ঘ্যে স্কোয়ার করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এদের ক্ষেত্রফলের অনুপাত পাবো, এরিয়া 1:এরিয়া 2। এখানে এরিয়া 1 আর এরিয়া 2 বলা রয়েছে 16:36। এটা আমরা কিভাবে পাচ্ছি, এক্স এ স্কোয়ার করলে পাচ্ছি আর ওয়াই স্কোয়ার করলে পাচ্ছি। মনে রাখবে এদের অনুপাত কিন্তু পাবো, নট রিয়েল ভ্যালু। ঠিক আছে, তো যদি আমাকে এখান থেকে এক্স বার করতে হয় তো আমি কি করব, এক্সের ভ্যালু তাহলে কী হবে, √16 হয়ে যাবে এদিকে, আর ওয়াইয়ের ভ্যালু কী হবে এদিকে, √36 হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি, 4:6 পাচ্ছি। এই কারণে আমি বললাম এটা 4:6 হবে। এটা পুরোটা ভেঙে করলাম, যাদের প্র্যাকটিস থাকে তারা এক লম্বায় অ্যান্সার করে দেবে। ঠিক আছে, অ্যান্সার কী হবে 4:6। মনে রাখবে এখানে এক্স হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু, এই ত্রিভুজের বাহু, আর এটা হচ্ছে এই ত্রিভুজের বাহু। ঠিক আছে, এটা হচ্ছে বাহু। ওকে, এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়ে, ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো একটু করে যে, এগুলো রেডিমেড প্রশ্ন, ইনফ্যাক্ট রেলের পরীক্ষা বারবার পড়েছে, 2018 এই ধরনের প্রশ্ন প্রচুর পড়েছিল। ঠিক আছে, ওই জন্য আমি বলি এনটিপিসি যে শিফট করাচ্ছি আমি এখন, যেগুলো 2020 বা 21-এ হয়েছে, বেসিক্যালি এগুলো 21-এরই শিফট, সেগুলো ডেফিনেটলি ভালো করে ফলো করো, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে একদম কপি পেস্ট করে দেবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন, এটা একটা তোমাদের সরল সুদের উপর প্রশ্ন, ভালো প্রশ্ন। বলা হচ্ছে একজন লোক 12,000 টাকাতে একটি ওয়াশিং মেশিন ক্রয় করে। দেখো এই লাইনটাই হচ্ছে একটু মিস্টেকেন, এই লাইনটাতে একটু প্রবলেম আছে, মিস্টেক আছে। যদি তুমি ইংরেজিতে দেখো, এই জন্যই বলি অনেক সময় যদি তোমাদের কোনো লাইনে প্রবলেম হয় তাহলে তোমরা ইংলিশে যাও, কারণ উনি বলছেন মোট কত পরিমাণে অর্থ দেন, যদি এত টাকাতেই ক্রয় করেন তাহলে এত টাকাই উনি দিয়েছেন না। দেখো এখানে 12,000 টাকা অপশান আছে, অ্যাকচুয়ালি এই লাইনটা যেহেতু মিস্টেক আছে ফলে তোমাদের কনফিউজ করে দেবে। ঠিক আছে, যা দিয়ে ক্রয় করেছেন সেই টাকাই তো দেবেন না। অ্যাকচুয়ালি কী হয়, যদি যুক্তি দিয়ে ভাববো তাহলে এটাই হওয়া উচিত অ্যান্সার, কিন্তু এই লাইনটা একটু মিস্টেক আছে। এখানে বলা উচিত ছিল ওয়াশিং মেশিনের গায়ে যে দামটা ফেলা ছিল মানে ধার্য মূল্য, সেটা ছিল 12,000 টাকা। তো সাপোজ ধরো একটা ওয়াশিং মেশিন তুমি কিনতে গেছো, তুমি জিজ্ঞেস করলে কত টাকা দাদা, সেই দোকানদার বললো 12,000 টাকা, ইনি এইটাই করেছেন। তুমি বললে যে আমি প্রথমে আপনাকে ইনস্ট্যান্টলি 2,000 টাকা দিয়ে দিচ্ছি, অর্থাৎ ওইখানে তুমি বললে দর করলে এবং দাঁড়িয়ে তুমি 2,000 টাকা দিয়ে দিলে, আর তুমি বললে যে বাকি যে 10,000 টাকা থাকলো সেটা আমি আপনাকে 1 বছর পরে ফেরত দেবো। দোকানদার বললো আহা বেশ ভালো তো, আপনি 1 বছর ধরে টাকাটা রেখেও দেবেন আবার ওই টাকাটাই ফেরত দেবেন, তা হচ্ছে না, আপনাকে এর উপর একটা সুদ দিতে হবে এবং এই টাকাটা ফেরত দিতে হবে। তুমি বললে কি আর করা যাবে, রাজি হয়ে গেলে। তো দোকানদার যেটা তোমাকে শর্ত দিয়েছিল যে এই 10,000 টাকার ওপরে তুমি 1 বছর ধরে 10% হারে একটা সরল সুদ এর ওপর তোমার চাপবে। তাহলে দেখো 10,000 টাকা 10% মানে কত, সবাই জানো 1,000 টাকা। ঠিক আছে, তো 10,000 টাকার সঙ্গে একটা 1,000 টাকা যোগ হয়ে সেইটা তুমি দোকানদারকে ফেরত দেবে,
অর্থাৎ তুমি কত টাকা দিচ্ছ দোকানদারকে, তার মানে 1 বছর পরে, 1 ইয়ার পরে, জাস্ট 1 ইয়ার পরে, 1 ইয়ার পরে তুমি কত টাকা দিচ্ছ? 11,000 টাকা দিচ্ছ। এখানে বলছে মোট কত পরিমাণ দিল। দেখো যখন তুমি কিনেছিলে তখন তুমি 2,000 দিয়েছিলে, আর 1 বছর পরে তুমি 11,000 টাকা দিচ্ছ। টোটাল কত টাকা হয়ে যাচ্ছে আমার? 13,000 টাকা। এই জন্য অ্যান্সার এখানে এসছে 13,000 টাকা। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্ন। এটাও ইজি প্রশ্ন, একটা এজের ওপর অঙ্ক। আর রেলওয়ে গ্রুপ ডিতে 2018 সালে কিন্তু এজের ওপর অঙ্ক ভুরি ভুরি পড়েছে, মানে প্রচুর পড়েছে। বলছে শ্রেয় কুমার এবং দিলীপ কুমারের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 9:10। ঠিক আছে, 9:10। কি বলছে? 11 বছর পরে এই অনুপাত দাঁড়াচ্ছে কত? 10:11। 10:11। তুমি দেখো বলা হচ্ছে যে 11 বছর কেটে গেছে, কিন্তু অনুপাতে দেখো 1 ইউনিট কাটছে। ঠিক আছে, তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে বছরে 11 বছর। ঠিক আছে, তো 1 ইউনিটের ভ্যালু যদি 11 বছর হয়, 9 ইউনিটের ভ্যালু কত হবে? 99 বছর। ঠিক আছে, আর 10 ইউনিটের ভ্যালু কত হবে? দেখতে পাচ্ছ 10 × 11 মানে হচ্ছে 110 বছর। তোমাকে বলেছে বর্তমান বয়স কত, এইটা হচ্ছে আমাদের বর্তমান বয়সের অনুপাত ছিল। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কি বর্তমান বয়সের অনুপাত ছিল। তাহলে বর্তমান বয়স শ্রেয় কুমারের কত হবে? 99, আর দিলীপ কুমারের কত হবে? 110। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। অর্থাৎ মুখোমুখি অ্যান্সার করে ফেলা যায়। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে। আমার পছন্দের অঙ্কগুলোর মধ্যে একটা, এবং খুব ভালো অঙ্ক। আমি তোমাদের প্রফিট অ্যান্ড লসে এই ধরনের অঙ্ক প্রচুর করেছি এবং শর্টকাটে বলে দিচ্ছিলাম। শর্টকাটেই করবো এটাকে। অ্যাকচুয়ালি দেখো এই শর্টকাটটা খুব লজিক্যাল, এমন নয় যে শর্টকাটটা তোমাকে মুখস্থ রাখতে হবে সূত্র আকারে, তা নয়। 30 টাকায় 50টি আম বিক্রি করে একজন ব্যক্তি 10% ক্ষতি হচ্ছে। প্রথমে বলো 10% মানে কত? আমরা জানি যে 10% কথার মানে হচ্ছে 1/10। কেন? 10/100। পার্সেন্টকে যদি তুলে দাও তাহলে নিচে 100 আসবে, 10 দিয়ে 100 কাটলে কত হচ্ছে? 1/10। এবার আমরা জানি যদি ক্ষতি বলে, ঠিক আছে, তার মানে 10:9 হয়ে যাবে। কেন? 10 টাকা তোমার, দেখো নিচে যেটা থাকে সেটা হচ্ছে যার উপর এইটা হয়। এখানে লেখা আছে ক্ষতি। ক্ষতি কিসের ওপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। সবসময় মনে রাখবেন নিচে যেটা থাকবে সেটা হচ্ছে তার উপরে এইটা হবে। এইটা মানে কোনটা? 10%-এর পরে কি লেখা থাকবে? দেখো এখানে ক্ষতি লেখা থাকতে পারে, লাভ লেখা থাকতে পারে, ছাড় লেখা থাকতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার সিপি, আর এইটা হচ্ছে আমার এসপি রেশিও হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের আমাদের রেশিও কী আসবে? 10:9। কারণ 10 টাকার উপর 1 টাকা ক্ষতি হচ্ছে। যদি লাভ বলতো 10 টাকার উপর 1 টাকা লাভ করতাম, অর্থাৎ তখন 10:11 হয়ে যেত আমার রেশিও। এবার মনে রাখবে এইটা হচ্ছে আমাদের দামের রেশিও আসছে, এর উল্টো হয় হচ্ছে পরিমাণের রেশিও, কোয়ান্টিটি, পরিমাণের রেশিও কী হবে? 9:10। ঠিক আছে, আমাদের 9:10 হচ্ছে বটে, কিন্তু এখানে বলছে তিনি 50টা আম বিক্রি করেছেন, মানে 10-এর ভ্যালু হচ্ছে আমাদের 50। 10-এর ভ্যালু যদি 50 আছে, 10-এর ভ্যালু 50 কী করে আসে? 5 গুণ করলে আসে। তাহলে 9-এর ভ্যালু আমার কী হবে? 9-এর ভ্যালু হয়ে যাবে আমার 45। কী করে? 10-এর ভ্যালু যদি 50 5 গুণ করে আসে, এখানে তুমি 9-এর ভ্যালু 45 করে দাও। 45 কী করে? 5 গুণ করে। অর্থাৎ সে কিনেছিল 45টা আম, ভালো করে বুঝবে, কিন্তু সে বিক্রি করছে 50টা আম, তার তো লোকসানই হবে না। ভালো করে বুঝবে, 30 টাকায় তুমি 45টা আম কিনেছো, ঠিক আছে, কিন্তু তুমি 30 টাকায় 50টা আম বিক্রি করছো, তোমার তো লোকসান হয়ে যাবে। তুমি 30 টাকায় 1 কেজি কিনেছো আটা, আর তুমি যদি 30 টাকায় 2 কেজি আটা বিক্রি করো, ঠিক আছে, একজন বাচ্চাও বলবে যে লোকসান হয়ে যাবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। চলো, তো আমরা কি দেখতে পাচ্ছি? যে সে কিনেছিল 30 টাকায় 45টা আম। এবার পরের লাইনটা পড়ো। দেখো এই যে ক্যালকুলেশনটা করলাম, এটা যারা বুঝতে পারছে না তাদের জন্য করলাম, এ তো মুখোমুখি হয়ে যাবে। এবার বলছে 20% লাভের জন্য তাকে কতগুলি আম 28 টাকায় বিক্রি করতে হবে। তো আগে দেখি 28 টাকায় সে কতগুলো আম কিনবে। দেখো 30 টাকায় যদি সে এটা কিনেছে, কেনা, কী লিখবো বলো? এটা তোমাদের ক্রয় মূল্য লিখে দিই, ক্রয়। ঠিক আছে, ক্রয়। সব লিখতে দিতে তো লাগবে না পরীক্ষার সময়, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো 30 টাকায় সে 45টা আম কেনে, তাহলে 1 টাকায় সে কী করবে? 45/30টা আম কিনবে। ঠিক আছে, আর এখানে কত বলেছে তোমাদের? 28। আচ্ছা 28, 40 লিখতে যাচ্ছিলাম। 28 টাকায় তোমাদের কী হবে? ইন্টু 28 হয়ে যাবে। তাহলে 28 টাকায় তুমি বলো সে কতগুলো আম কিনবে? আমি দেখতে পাচ্ছি এটা উড়ে গেল, মানে 42 হবে তোমাদের, 42টা আম কিনবে। ঠিক আছে, এরকম চট জলদি অ্যান্সার বার করতে হবে। এরকম কাটবো না 45/30 এরকম করবো না। আমি কী করলাম? আমি 15 দিয়ে কাটলাম। 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 14, 14 × 3 করলে 42। দেখো মুখোমুখি অ্যান্সার এসে গেল। ঠিক আছে, এরকম চট জলদি অ্যান্সার করতে জানতে হবে। তো এখানে তোমাদের কি বলছে? তোমাদের বলছে যে 20% লাভ রাখতে হবে। চলো করে নেওয়া যাক। 20% লাভ বলতে কী বোঝায় সেটা আগে দেখি। 20% লাভ বলতে বোঝায় 1/5। কী করে? 20/100, পার্সেন্টেজ উঠে গেলে নিচে একটা 100 আসবে।
তার মানে লাভ বলেছে, দেখো আগেরবার বলেছিলাম যদি এখানে ক্ষতি না বলে লাভ থাকতো তাহলে 10:11 আসতো। ক্ষতি বলেছে বলে এক কমিয়ে দিয়েছি 10:9। এখানে 5 টাকায় কিনেছে, আবার লাভের ব্যাপার এসছে, ক্রয় মূল্যের উপর হয়। 5 টাকায় কিনেছে, বিক্রি করছে সে 6 টাকায়। কেন? লাভ বলেছে বলে এক প্লাস করলাম, লোকসান বললে 5:4 হয়ে যেত, কারণ এক কমে যেত তখন 5 থেকে। এটা হচ্ছে আমাদের দামের রেশিও, এটা হচ্ছে আমাদের কি দামের রেশিও, ঠিক আছে। তাহলে পরিমাণের রেশিও কী হবে? 6:5 হয়ে যাবে। কী হবে? 6:5। এবার দেখো সে কিনেছে 42টা আম, মানে 6 ইউনিটের ভ্যালু হচ্ছে 42, পরিমাণ মানে কোয়ান্টিটি কতটা সে বিক্রি করছে, ঠিক আছে। তুমি বলো 6 ইউনিটের ভ্যালু যদি 42 হয়, ঠিক আছে, কীভাবে পাচ্ছি? 7 ইন্টু করে, ঠিক আছে, 7কে ইন্টু করে, তাহলে 5 ইউনিটের ভ্যালু কীভাবে পাবো? আবার ইন্টু 7 হয়ে যাবে, অর্থাৎ 35। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? 35টা আম সে বিক্রি করবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এবার আমি তোমাদের আবারও বলছি, অনেকের মনে হতে পারে অঙ্কটা তো বিশাল বড় হয়ে গেলে, অ্যাকচুয়ালি তা নয়। এই অঙ্কটাকে তোমরা মুখে মুখে সলভ করতে পারবে, যদিও এই ব্যাপারটা মাথায় রাখো, যদি তোমার মাথায় এটা কাজ করে। এসব তো আমি লিখেছি ইচ্ছা করে যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। কারণ অনেক মহাপণ্ডিতরা আছেন যারা আমার ভিডিও দেখেন, দেখো মহাপণ্ডিত আমি তাদেরকে বলছি যাদের বেসিক ক্লিয়ার নেই, তাদের নয়, তাদেরকে বলছি যাদের বেসিক ক্লিয়ার নেই, তারা জানে, তা সত্ত্বেও তারা এসে প্রিভিয়াস ইয়ারের ভিডিও দেখে। আমি এটা বুঝতে পারি না, আমি এই ধরনের স্টুডেন্টকে যদি সামনে পাই আমি হয়তো বকেই দেবো। এই কারণে বকবো কারণ সে জানে তার ফল্ট কী, কিন্তু সে ফল্ট বা দোষ শোধরানোর চেষ্টা করে না, বরং তাকে বাড়ায়। এই ধরনের স্টুডেন্টদের কোনো উন্নতি হয় না। সামনে কুয়ো রয়েছে, তুমি জানো, জেনেও যদি ওই রাস্তা দিয়ে যাও তুমি তো কুয়োতেই পড়বে না। অতএব তোমাকে জানতে হবে যে ফল্ট কী, আর জানার পর সেটা শোধরাতে হবে। শুধু জানাটাই এনাফ নয়, ঠিক আছে। সুতরাং তুমি জানো তোমার ফল্ট কী, যে তোমার বেসিক ক্লিয়ার নেই, যাও আগে বেসিক ক্লিয়ার করো, দেন এই ভিডিওতে আবার রিভার্ট করে ফিরে এসো, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন বলেছে তোমাদের এইটার একটা সমাধান বার করতে বলেছে। দেখো আমি একটু মুখে মুখে করে তোমাদের দেখাই। এটা হবে 3, আর এটা যদি রুট তোলো তো এটা হবে তোমাদের 0.03। এটা তো 4ই থাকবে, আর নিচে তোমাদের থাকবে 0.04 রুট তুলে দিলে। এবার 0.4 মানে কি? 0.04 আর এটা 0.03, মানে উপরে একটা 100 যাবে, 3 কেটে বেরিয়ে যাবে, মানে 100 + 100 200 তোমাদের অ্যান্সার। কোথায় গেলে? এই যে 200 তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। হ্যাঁ, দেখো কী হবে বলে দিই। এই হচ্ছে 3 রয়েছে এখানে, আর এই হচ্ছে তোমাদের 4 রয়েছে এখানে, ঠিক আছে। এই রুটটা যেই তুমি তুলবে, দেখো একটা জিনিস বলি, এখানে কটা সংখ্যা আছে দশমিকের পরে? 1, 2, 3, 4। মনে রাখবে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে তার হাফ হয়ে যায় রুট তুললে, ঠিক আছে। আর 9-এর রুট কী হয়? 3 হয়, তাহলে 0.03 হয়ে যাবে। কারণ দেখো দশমিকের পরে 4টে ছিল, এখানে দশমিকের পরে 2টো হয়ে যাবে, হাফ হয়ে যাবে, এটা মনে রাখবে, ঠিক আছে। এখানে তাহলে কী হবে? 0.04 হবে, সেম। এবার দেখো যেহেতু এখানে 0.03 আছে, পয়েন্ট যদি ওঠে উপরে আমাদের কী হবে? 100 যাবে। এখানে যদি পয়েন্ট ওঠে উপরে আমাদের কী হবে? 100 যাবে। আর এই 4 তো কেটে বেরিয়ে যাবে, তার মানে এখানে কী হবে? 100 + 100, দ্যাট মিনস এখানে অ্যান্সার হবে 200। সরি, ঠিক আছে, 200 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন একটা ত্রিকোণমিতির প্রশ্ন। বলেছে 2 sin 30 + 5 cos 60 + 3 sin 180 = কত? দেখো sin 30 ভ্যালু হয় হাফ, হাফ দিয়ে 2কে কাটলে কত হয়? 1 হয়, এখানে 1 হলো। 5 × হাফ, কারণ sin 60 ভ্যালু হাফ হয়, তার মানে 5-এর 2, 1 + 5/2। আর 3 × 0, কারণ sin 180 ভ্যালু 0 হয়, ঠিক আছে, তার মানে এটা 0 হয়ে যাবে, এই পুরো টার্মটাই উড়ে গেল। তাহলে 1 + 5/2 অ্যান্সার হবে তোমাদের 7/2। দেখে নাও, ইয়েস, অর্থাৎ মুখে করা যায়। আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, যাদের অসুবিধা আছে। সরি, এটা তো তোমাদের sin 30 আছে, প্রথমে sin 30 আছে, নেক্সট তোমাদের কী আছে? 5 cos 60 আছে, আর তোমাদের কী আছে? 3 sin 180 আছে। ওকে, দেখো কি করব, আমরা দেখতে পাচ্ছি 2 × এটা হয়ে যাবে তোমাদের হাফ, কারণ sin 30-র ভ্যালু হাফ হয়, প্লাস 5 × cos 60, cos 60-র ভ্যালু তোমাদের কী হয়? হাফ হয়। আচ্ছা, 3 × sin 180, দেখো sin 180-র ভ্যালু কী হয়? sin 180, দেখো এটাকে একটু ভেঙে বলে দিই, ঠিক আছে। sin 180-কে লেখা যায় sin 90 + 90, ঠিক আছে। আর আমরা জানি যে sin 90 + থিটা, দেখো এইটাকে যদি থিটা ধরে নাও, sin 90 + থিটা সমান কী হয়? cos থিটা। এটা তো আমার কেটে কুটে হাফ 1 দিয়ে দিল, এটা আমাদের দিল 5/2, আর এইটা আমাদের কি হবে? আচ্ছা এখানে তোমাদের, হ্যাঁ প্লাস ছিল, প্লাস
3 দেখো এইটা আমাদের কনভার্ট হয়ে যাবে কিসে, এটা আমাদের কনভার্ট হয়ে যাবে cos 90-তে, ঠিক আছে। আর cos 90-র ভ্যালু কী হয়, 0 হয়। তাহলে 3 × 0 আমাদের কী দেবে, 0ই দেবে। তাহলে বেসিক্যালি এটা 7/2 আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তুমি যোগ করে দেখে নিও, 7/2 আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে করতে পারি। মনে রাখবে sin 90 + θ = cos θ হয়, ঠিক আছে। তাহলে 90 + θ, তার মানে cos θ, এখানে থিটার ভ্যালু 90, সো cos 90-র ভ্যালু কী হয়, 0 হয়। সেই জন্য মনে রাখবে sin 180-র ভ্যালু 0ই হয়। এটাও ডিরেক্ট চাইলে মনে রাখতে পারো, কারণ অনেক সময় এটা কাজে লেগে যায়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন বলছে, একটি চোর 3 PM একটি গাড়ি থেকে ব্যাগ চুরি করে এবং 50 কিলোমিটার/আওয়ার বেগে সে ড্রাইভ করছে। 4 PM এর সময় চোরটির হদিশ পাওয়া যায় এবং মালিক তার গাড়িতে 70 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা করলো। সে কোন সময় চোরকে ধরতে পারবে? দেখো, চোর 3 PM চুরি করেছে এবং পালাচ্ছে, এবং কী গতিবেগে পালাচ্ছে, 50 কিলোমিটার/আওয়ার বেগে সে পালাচ্ছে, ঠিক আছে। আর মালিক এই ব্যাপারটা জানতে পেরেছে 4 PM, এবং সেও কিন্তু 70 কিলোমিটার/আওয়ার বেগে কী করলো, সে একই দিকে যাচ্ছে। এই টিকটা দেওয়ার উদ্দেশ্য, চোর যেদিকে যাচ্ছে মালিকও সেদিকে যাচ্ছে। গ্যাপ কত এখানে আমরা দেখতে পাচ্ছি, 1 আওয়ারের গ্যাপ। দেখো 1 আওয়ার টাইম পেয়েছে চোর, তার মানে পালানোর। এবার দেখো পার আওয়ারে ও 50 কিমি যায়, তাহলে 1 আওয়ারে ও 50 কিমি যাবে, অর্থাৎ 50 কিলোমিটার কিন্তু চোর এগিয়ে আছে। আর মালিককে যদি চোরটাকে ধরতেই হয়, তাহলে এই 50 কিলোমিটার কিন্তু অতিক্রম করতে হবে এবং চোরের কলারটা ধরতে হবে। কোন গতিবেগে ধরবে? দেখো এখানে বিয়োগ হয়ে যাবে, কারণ একই দিকে তারা যাচ্ছে, অর্থাৎ 20 কিলোমিটার/আওয়ার তখন হয়ে যাবে অ্যাকচুয়াল এফেক্টিভ গতিবেগ, বাই তোমাদের 20 কিলোমিটার/আওয়ার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5/2 আসছে, ঠিক আছে। 5/2 মানে কি, 2.5 আওয়ার। অর্থাৎ এই যে 4টে, কারণ মালিক তো 4টের সময় জানতে পেরেছে, 4টের পরে 2.5 আওয়ার কাটবে, তবেই সে চোরটাকে ধরতে পারবে। তো 4টের সঙ্গে যদি তুমি 2.5 আওয়ার যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 6.5 আওয়ার। 0.5 আওয়ার মানে হচ্ছে 30 মিনিট, মানে 6টা 30 মিনিট অ্যান্সার তোমাদের, সেই জন্য এখানে 6টা 30 দেওয়া রয়েছে। এইটা মানেই হচ্ছে 6.30 PM, ঠিক আছে। বিকেল 4টের পরে আরও 2.5 ঘন্টা কাটবে এবং তারপর সে চোরটাকে ধরতে পারবে। অ্যান্সার তোমাদের কী হবে, 6.30, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের যে প্রশ্ন আছে সেখানে যাব। আচ্ছা, এটাও খুব ভালো প্রশ্ন। তোমাদের বলেছে ABC যদি এই হয়, তাহলে A³ + B³ + C³ এর ভ্যালু কত হয়? দেখো আমরা জানি যে যদি A + B + C এইটার ভ্যালু 0 হয়, তাহলে A³ + B³ + C³ এর ভ্যালু দাঁড়ায় 3ABC। এই ফর্মুলা তোমাদের আমার আশা করি সবার জানা আছে, যদি না জানা থাকে আবার বলবো জেনে আসতে হবে, ঠিক আছে। এবার এর ভ্যালু দেখো এখানে 9, বি এর ভ্যালু দেখো এখানে আমাদের 5, আর সি এর ভ্যালু দেখো এখানে 4। তুমি দেখতেই পাচ্ছ 9 + -9 করলে আমাদের 0ই আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে কন্ডিশন আছে, এই কন্ডিশন আমাদের স্যাটিসফাই করছে। যেহেতু এই কন্ডিশন স্যাটিসফাই করছে, আমরা দেখতেই পাচ্ছি, সো আমরা বলতে পারি A³ + B³ + C³ এর যে ভ্যালু হবে সেটা 3 × A × B × C হবে। তাহলে 3 তো সূত্রে 3, A মানে কত আমরা দেখতে পাচ্ছি 9, B মানে কত আমরা দেখতে পাচ্ছি -5, আর সি মানে আমরা কত দেখতে পাচ্ছি -4, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে গুণের সময়, আর 5 × 4 করলে 20 হয়, 20 × 9 করলে হয় 180, 1 × 3 করলে কত হয় 540, ঠিক আছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, অর্থাৎ 1 লহমায় অ্যান্সার আসবে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা নেক্সট পরের প্রশ্ন, 3x² + 5x - a = 0 হলে এই সমীকরণটির বীজগুলি যদি একে অপরের অনন্যক হয়, তাহলে তোমাকে কী বার করতে বলেছে? তাহলে তোমাকে বার করতে বলেছে যে এর মান বার করতে। দেখো তোমাদের এটা আমি কোয়াড্রেটিক ইকুয়েশন এবং পলিনোমিয়ালসের যে রুটস সেখানে আমি করেছিলাম, পেডেও করেছি, ফ্রিতেও ক্লাস আছে। 3x², আমি একটু লিখছি সমীকরণটা, 3x² + 5x - a, এইটা ইকুয়াল টু আমার কী দেওয়া আছে, 0 দেওয়া আছে, ঠিক আছে। একটা জিনিস ভালো করে বোঝো আগে ফার্স্ট, এই সমীকরণটা অ্যাকচুয়ালি একটা বানানো সমীকরণ। কী থেকে বানানো? সাপোজ ধরো আমি এখানে লিখছি px², ঠিক আছে, প্লাস qx প্লাস সি ইকুয়াল টু 0। এই ফরম্যাট থেকে, ঠিক আছে, এই যে ফরম্যাট, এই ফরম্যাট থেকে এটা এখানে আনা হয়েছে। এখানে পি এর ভ্যালু কত, +3, অলওয়েজ মনে রাখবে সাইন সমেত লিখতে হয়। কিউ এর ভ্যালু কত এখানে +5, ঠিক আছে। আর আমি দেখতে পাচ্ছি সি এর যে ভ্যালু সেটা আমাদের কী হচ্ছে এখানে -a,
কারণ সাইন সমেত লিখতে হবে, মোর ওকে সাইন সমেত, ঠিক আছে, মাইনাসে, এইটা মাথা রাখতে হবে। এবার একটা জিনিস দেখো, আর একটা কন্ডিশনে তোমাদের জানা আছে যে যখন সি ইকুয়াল টু পি হবে, ভালো করে বুঝবে, এই যে সি, এই সি ইকুয়াল টু যদি পি হয়ে যায়, আমি এখানে এটা অ্যাকচুয়ালি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বলে ধরা হয়, কিন্তু যেহেতু এ আর এখানে এ রয়েছে অলরেডি, মানে এই যে কনস্ট্যান্ট তারই ভ্যালু এ, সেই জন্য মানে মাইনাস এখানে, সেই জন্য আমি এটাকে আর পি কিউ বলে রিপ্রেজেন্ট করিয়ে দিলাম, ঠিক আছে। তো সি ইকুয়াল টু পি, এইটা তখন সম্ভব যখন বীজগুলো অনন্যক হবে, ঠিক আছে। এই যে এখানে লেখা রয়েছে না বীজগুলো একে অপরের অনন্যক, এইটা যদি হয় তাহলে সি ইকুয়াল টু পি হয়ে যায়, ঠিক আছে। এবার সি ইকুয়াল টু পি, ক্লিয়ার হয়েছে, ভালো করে বুঝবে, সি ইকুয়াল টু পি। আবার আমি দেখতে পাচ্ছি এখানে যে সি ইকুয়াল টু মাইনাস এ ইকুয়াল টু, তাহলে আবার পি হবে, কারণ দেখো সি ইকুয়াল টু পি হতেই হবে যদি বীজগুলো একে অপরে অনন্যক হয়, কিন্তু এখানে তো আবার সি ইকুয়াল টু এ দেওয়া রয়েছে, এই ফর্মুলা থেকে আসছি, তাহলে সি ইকুয়াল টু মাইনাস এ ইকুয়াল টু পি লিখতে পারি আমরা, ঠিক আছে। আবার পি এর ভ্যালু এখানে কী রয়েছে, পরিষ্কার দেখতে পারো, পি এর ভ্যালু এখানে রয়েছে +3, তাই না, কী রয়েছে আমার এখানে +3, তার মানে আমি এখানে বলতে পারি মাইনাস এ, ঠিক আছে, ইকুয়াল টু আমরা বলতে পারি +3। দেখো মাইনাস এ ইকুয়াল টু যদি +3 হয় তাহলে এর ভ্যালু এখান থেকে কী চলে আসবে, -3 চলে আসবে, এই জন্য এখানে অ্যান্সার আমার এসছে কত, -3। ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এই প্রশ্নটাকে দুটোভাবে সলভ করা যায়, আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো কীভাবে অ্যালিগেশন লাগানো যায় টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের প্রশ্নে, আর বেসিক মেথডটাও দেখাবো। তো প্রথমে বেসিক মেথড দেখাই। দেখো এই প্রশ্নটাতে অ্যালিগেশনের থেকে বেসিক মেথডে করলে তাড়াতাড়ি হবে, কারণ অ্যালিগেশনে ক্যালকুলেশনটা টাফ হয়ে যাচ্ছে, দেখতে প্রসেসটা সোজাই লাগবে অ্যালিগেশনে, কিন্তু ক্যালকুলেশন টাফ হয়ে যায়। দেখো ইজি মেথড কোনটা, শর্টকাট কোনটা, মানে বেসিক মেথড কোনটা, শর্টকাট কোনটা, সেটা ঠিক করে কোনটায় ক্যালকুলেশন কমিয়ে দিচ্ছে। অনেক সময় বেসিক মেথডে ক্যালকুলেশন কমে যায়, ঠিক আছে, এখানে বেসিক মেথডে ক্যালকুলেশন কম হবে। কি বলছে দেখো, রবিকান্ত সাইকেল চালাচ্ছে 12.5 কিলোমিটার/আওয়ার বেগে, আর হাঁটে সে 3 কিলোমিটার/আওয়ার বেগে। সাইকেল চালিয়ে এবং হেঁটে সে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, টোটাল সে 40 কিলোমিটার দূরত্ব পেরোচ্ছে সাইকেল চালিয়ে এবং হেঁটে, দুটো মাধ্যমে সে টোটাল দূরত্ব কত পেরোচ্ছে, 40 কিমি, এবং এটা করতে গিয়ে তার টোটাল টাইম কত লেগেছে, 7 ঘন্টা। তাহলে সে কত ঘন্টা সাইকেল চালিয়েছে, এই হচ্ছে তোমার প্রশ্ন। দেখো আমি ধরে নিচ্ছি সাইকেল চালিয়েছে সে এক্স আওয়ার, এক্স ঘন্টা সে সাইকেল চালিয়েছে, ঠিক আছে। আর আমি ধরে নিচ্ছি সে হেঁটেছে, হেঁটে, ঠিক আছে, হেঁটে সে গেছে ওয়াই আওয়ার, অর্থাৎ সে এক্স আওয়ার সাইকেল চালিয়েছে, ওয়াই আওয়ার সে হেঁটেছে। তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যালু আমার কী দেবে, 7 দেবে, ভালো করে বুঝবে, তাই না, এক্স প্লাস ওয়াই আমার ভ্যালু কী দেবে, 7 দেবে। ক্লিয়ার হয়েছে আশা করি, এটা তো একদম ইজি, বুঝতেই পারছো। এবার দেখো এখানে বলছে রবিকান্ত সাইকেল চালায় কী বেগে, 12.5 বেগে, তার মানে বলো প্রতি ঘন্টায় সে 12.5 কিমি যায়, এইটার মানে কি, 12.5 কিমি/আওয়ার মানে কি, 1 ঘন্টায় সে 12.5 কিমি যায়, আর সে সাইকেল চালিয়েছে কতক্ষণ, এক্স আওয়ার, তার মানে সে সাইকেল চালিয়েছে এক্স আওয়ার, আর তার বেগ হচ্ছে সাইকেলের 12.5, তার মানে সে গেছে কত দূর, 12.5x গেছে। ভালো করে বুঝবে, 1 ঘন্টায় যদি সে 12.5 যায় তাহলে এক্স ঘন্টা সে কত যাবে, এতটা দূরত্ব যাবে, এইটা, ঠিক আছে, প্লাস প্লাস আমি দেখতে পাচ্ছি তার হাঁটার বেগ 3 কিলোমিটার, প্রতি ঘন্টায় সে 3 কিমি যায়, তাহলে ওয়াই ঘন্টায়, কারণ ওয়াই ঘন্টায় সে হেঁটেছে, সে কত যাবে, 3y কিমি যাবে। এইটুকুর অর্থাৎ সে সাইকেলে গেছে এতটা ডিস্টেন্স আর হেঁটে গেছে এতটা, এই টোটালটাই তো 40 কিলোমিটার, ঠিক আছে, টোটালটাই তোমার 40 কিলোমিটার। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ইকুয়েশন এসছে, একটা হচ্ছে এইটা আর 2 হচ্ছে এইটা। ক্লিয়ার হয়েছে, এই দুটোকে আমি যদি এখানে ম্যাচ করিয়ে দিই, আমি এখানে লিখে দিই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমার 7, তাহলে আমি কী দেখতে পাচ্ছি, এখন আমি তোমাদের বোঝাচ্ছি বলে দেরি হচ্ছে, বেসিক্যালি এত তো দেরি হওয়ার কথা নয়। এবার দেখো আমি 3y-টাকে কী করবো, রিমুভ করবো, 3y-টাকে রিমুভ করবো, তার জন্য আমার কী করতে হবে, নিচের ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করে দিতে হবে, 3 এটা আমার কী হয়ে যাবে, ইন্টু 3, মানে এটা হয়ে যাবে আমার 21, 7 × 3 21। এবার তুমি দেখো যদি এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস দিয়ে দাও, এটা উড়ে বেরিয়ে যাচ্ছে, এখানে আমার কী হচ্ছে, আমি দেখতে পাচ্ছি 9.5, ঠিক আছে, 9.5x, 40 - 21 করলে কত হচ্ছে আমার 19, ঠিক আছে। এখান থেকে এক্সের যে ভ্যালু পাচ্ছি সেটা আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি 2, এক্সের ভ্যালু আমি কী পাচ্ছি 2, কারণ 9.5-এর দ্বিগুণ করলে আমি 19 পাই, এক্সের ভ্যালু কী পাচ্ছি আমি 2। এটা কী হবে, আওয়ার, কারণ এক্সকে আমি আওয়ার ধরেছিলাম না, আর কিসের আওয়ার, সাইকেল চালিয়ে যতটা যাচ্ছে ততটার আওয়ার, তার মানে সে ক ঘন্টা সাইকেল চালিয়েছিল, 2 ঘন্টা সাইকেল চালিয়েছিল। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। তো এইভাবে করলে আমি কিন্তু খুব সোজা ইজিলি এইটুকুর মধ্যে আমি অ্যান্সার পেয়ে যাবো, ওকে, কোনো প্রবলেম নেই। যদি বলতো সে হেঁটে কতটা চালিয়েছে, দেখো মোট তো 7 ঘন্টা, তার মধ্যে 2 ঘন্টা সে সাইকেল চালিয়েছে, তার মানে হেঁটেছে কতটা, 5 ঘন্টা হেঁটেছে, এখান থেকে যে হাঁটার যে টাইম সেটাও বার করা যেত।
কিন্তু এরপরে আমি তোমাদের অ্যালিগেশন মেথড দেখাবো, যদিও মেথডটা একটু কঠিনই হবে, কিন্তু দেখে নাও, শিখে নাও, বুঝে নাও, মেথড জানলে সুবিধা হয়। কখনো দেখা গেল বেসিক পদ্ধতিতে জটিল হয়ে যাচ্ছে, তখন অ্যালিগেশনে সোজা লাগবে। চলো অ্যালিগেশন পদ্ধতি আমরা শিখে নেব। দেখো অ্যালিগেশন কীভাবে করতে হয়, একটা জিনিস খেয়াল রাখো যে অ্যালিগেশন মানে হচ্ছে গড়। অ্যালিগেশন আর কিছুই নয়, ওয়েটেড অ্যাভারেজকেই অ্যালিগেশনে ইউজ করা হয়, ঠিক আছে। দেখো তুমি দেখতে পাচ্ছ সাইকেল চালিয়ে সে 12.5 কিলোমিটার যায়, হাঁটে সে 3 কিলোমিটার পার আওয়ার বেগে, আর সে 7 ঘন্টায় 40 কিলোমিটার পেরিয়েছে। তার মানে তার অ্যাভারেজ স্পিড কী হবে 40/7, ঠিক আছে। অ্যাভারেজ তার স্পিড কী হবে 40/7, আশা করি বুঝতে পারছো। তার মানে কত হবে দেখো, 40/7কে 40/7ই রাখো, কারণ 40/7 ভাগ করলে মেলে না, সুতরাং এত কিলোমিটার পার আওয়ার রাখো, ঠিক আছে। এটা হচ্ছে কি তার গড় গতিবেগ। এবার একটা কাজ করি, এই গতিবেগটাকে কী করতে হয়, মাঝখানে লিখতে হয়। অ্যালিগেশন পদ্ধতি যাদের জানা নেই তাদের ক্ষেত্রে প্রবলেম হবে। আর এখানে তুমি কি দেখতে পাচ্ছ 12.5 সে সাইকেলে যায়, সি ফর সাইকেল, আর ওয়াক, ডব্লিউ ফর ওয়াক, হেঁটে সে কোন গতিবেগে যায় 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায়। দেখো যদি দুপাশে তুমি গতিবেগই ইউজ করো তাহলে মাঝখানটা তোমাকে গতিবেগ ইউজ করতে হবে। এবার কি করি, এখানে এখানে বিয়োগ হয় এবং এখানে আমি লিখি, ঠিক আছে, এখানে আমি লিখি। আর কি হয়, এটা বিয়োগ হয় এবং আমি এখানে লিখি, ঠিক আছে, এখানে লিখি আমি, এটা বিয়োগ হয়, কী হয়, এখানে আমি নিচে লিখি। এবার মুশকিল হচ্ছে কি যে এই বিয়োগটা করা একটু চাপের হয়ে যাচ্ছে। কেন? কারণ তুমি দেখতে পাচ্ছ উদ্ভট কিছু ভ্যালু এখানে চলে এসেছে, একটা পয়েন্টে আছে, একটা ভগ্নাংশে আছে, মাথা খারাপ করে দেবে। তা আমরা কী করতে পারি তার জন্য, আমরা যেটা করতে পারি, ভালো করে বুঝবে আমরা কী করতে পারি। আমরা যেটা করতে পারি, এইটাকে আমি এই যে আছে না এইখানে, এইটাকে আমি নিচে যদি 10 লিখি, বা তুমি একটা কাজ করতে পারো, তুমি সব কটাকে 7 দিয়ে গুণ করে দিতে পারো। যদি তুমি সব কটাকে 7 দিয়ে গুণ করো তাহলে কি হচ্ছে দেখো, নিচের 7টা এখানে উঠে যাবে। এই জন্য আমি এটা করছি। যদি এখানে 7 দিয়ে এটাকে গুণ করো তাহলে দেখো এই 7 এই সাথে উঠে যাচ্ছে। এখানে 7 দিয়ে গুণ করা মানে এটাকেও তোমাকে কী করতে হবে, 7 দিয়ে গুণ করতেই হবে, মাস্ট। তার মানে এটাকেও তোমাকে 7 দিয়ে গুণ করতে হবে। মনে রাখবে এখানে 3টে ভ্যালুকে সমান সমান ট্রিটমেন্ট দিতে হয়। একে যদি তুমি খুব বড় হাসপাতালে দাও, একেও তাহলে তোমাকে বড় হাসপাতালে দিতে হবে, একেও তাই। অর্থাৎ একে তুমি যা খাবে, একে যদি তুমি লাড্ডু খাও, একেও তোমাকে লাড্ডু খাওয়াতে হবে, একেও তোমাকে লাড্ডু খাওয়াতে হবে। মানে একে তুমি যা করবে, একে তুমি তাই করবে, একে তুমি তাই করবে। মাঝখানেরটাকে করতে বাধ্য হচ্ছে, কারণ নিচে 7 আছে, 7টাকে তুলে দেওয়ার জন্য কী করবো, একে 7 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3টেকে তোমাকে তাই করতে। এখানে তুমি যা করবে, এখানে তোমাকে তাই করতে। কেন করলাম, কিছুই না, দেখতে পাচ্ছ যে একটা উদ্ভট আমাদের ভ্যালু ছিল, সেই ভ্যালুটাকে জাস্ট মোছার জন্য আমরা এই কারণটা করলাম, ঠিক আছে। তো আমি এখানে একটু কমিয়ে নিচ্ছি, এদিকেও আমি একটু কমিয়ে দিই। তাহলে দেখো এই এটা আমার ইকুয়াল টু আমার কী হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি 7 5 35 5 হাতে গেলো 3, আগেই বললাম অ্যালিগেশন একটু টাফ ক্যালকুলেশন আছে, তবু শিখে নাও পদ্ধতিটা। 35 হাতে গেলো 3, এখানে 12 × 7 করলে আমার কত হচ্ছে 84, 84 আর 3 হচ্ছে আমার কত 87, ঠিক আছে, এই আমার আসছে। আর এখানে আমার কত আসছে 21 আসছে, এটা আমার 40 হয়ে গেছে। এবার যদি তুমি বিয়োগ করো, তুমি এখানে কী দেখতে পাচ্ছ, এটা আসছে আমার 0.5, কোন দিক থেকে কোনটা, এই 87.5কে থেকে তুমি কী করবে 40কে বিয়োগ করবে, তাহলে এটা আসছে আমার 0.5, এখানে চলে আসছে আমার 7, এখানে চলে আসছে আমার 4, ঠিক আছে, আমার চলে আসবে। আর এটা যদি তুমি করো, তুমি দেখতে পাচ্ছ 19 চলে আসছে, ঠিক আছে, 19 চলে আসছে। এবার দেখো এইখানে যদি আমার পয়েন্ট উঠে যায় তাহলে এইদিকে একটা শূন্য আমার চাপবে। তুমি দেখতে পাচ্ছ এই দুটোকে কিন্তু 19 দিয়ে কাটা যায়, এটা 19 10 হবে, আর এটা 19 2 19 5 হবে। অ্যাকচুয়ালি এই যে রেশিওটা আসবে, দেখো এখানে রেশিও চলে আসে। এই রেশিওটা কিসের রেশিও আসবে বলো তো, মনে রাখবে আমরা এখানে কী কাজে লাগিয়েছিলাম, স্পিড কাজে লাগিয়েছিলাম। স্পিড কাজে লাগালে টাইমের রেশিও আসে। তুমি যদি অ্যালিগেশনে স্পিড ইউজ করো তোমার আসবে টাইমের রেশিও, তেমনই তুমি যদি অ্যালিগেশনে টাইম ইউজ করো তোমার আসবে স্পিডের রেশিও। এই সমস্ত জিনিসপত্র অ্যালিগেশনে জানতে হয়। তো 5 দিয়ে যদি কাটাকুটি করি আমরা দেখতে পাচ্ছি 2:5, 2:5। তুমি দেখো সাইকেল চালিয়ে সে 2 ইউনিট টাইম নিয়েছে, আর হেঁটে সে 5 ইউনিট টাইম নিয়েছে। টোটাল কত ইউনিট হচ্ছে 7 ইউনিট। আমাদের রেশিওতে বেরোচ্ছে 7 ইউনিট, কিন্তু অঙ্কে বলছে 7 আওয়ার, ঠিক আছে। তো 7 ইউনিটের ভ্যালু যদি 7 আওয়ার হয়, সাইকেল চালিয়েছে সে কতটা 2 ইউনিট, আর হেঁটেছে কতটা 5 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু কী হবে 2 আওয়ার। এইভাবে আমার এখানে 2 আওয়ার টাইম বেরোতে পারে। এখানে আমার অ্যান্সার আমার কী আসবে 2 আওয়ার টাইম, এইভাবে আসবে। এবার দেখতে পাচ্ছ ক্যালকুলেশনটা একটু টাফ। এইটাই হচ্ছে আমাদের অ্যালিগেশন মেথড। ইফ ইউ ইউজ অ্যালিগেশন উই উইল ডু ইট ইন দ্য সেম ওয়ে। অনেকে বলে যে XYZ ব্যবহার না করে একবার দেখান, এই হচ্ছে আমাদের অ্যালিগেশন মেথডে আমরা XYZ ব্যবহার না করে তোমাদের করলাম। ক্লিয়ার? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, একটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য অতুল কী করলো, প্রাথমিক সংখ্যাটির বর্গ করলো। তাহলে প্রথমে ধরে নিচ্ছি সংখ্যাটি ছিল এক্সের বর্গ করছে, তারপর সে কী করছে তার থেকে 15কে বিয়োগ করছে, ঠিক আছে। আর প্রতুল কী করছে, ওই একই সমস্যা সমাধান করার জন্য প্রাথমিক সংখ্যাটির থেকে 15 বিয়োগ করছে, মানে এক্সের থেকে 15 বিয়োগ করছে, এবং তারপর কী করছে, তারপর তার বর্গ করে দিচ্ছে, সেই পার্থক্যটা কী করছে বড় করে দিচ্ছে। যদি তাদের অ্যান্সার একই হয় তার মানে এটা ইকুয়াল টু এইটা হয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x² - 15, যদিও এই
উত্তরটাকে বা এই অঙ্কটাকে আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে পারি, একটু পরে দেখাচ্ছি। এটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার 30x, কারণ এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার ফরম্যাটে আছে, সুতরাং a মাইনাস বি তার হোল স্কোয়ার ফরম্যাটে কী হলে কী হবে a মানে এক্স, এখানে এক্স স্কোয়ার, তারপর কী হবে মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে কত 2x, ইন্টু বি মানে কত 15, 15 ইন্টু 2 মানে 30x, ঠিক আছে, প্লাস আমাদের কী হবে 15 স্কোয়ার মানে 225, ঠিক আছে, বি স্কোয়ার মানে 15 স্কোয়ার মানে 225, ঠিক আছে। এগুলো সব তোমাদের কী করতে হবে মুখে মুখে করার প্রয়োজন। এখান থেকে যদি আমরা সলভ করি আমরা কী পাচ্ছি দেখো তো, আমরা দেখতে পাচ্ছি এই এক্স কেটে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর 30x আমাদের এদিকে চলে আসছে, ওদিকে আমরা দেখতে পাচ্ছি 15 গেলে হচ্ছে 240, ঠিক আছে। তার মানে তুমি দেখো এখানে তোমার এক্সের ভ্যালু আমার কী দিচ্ছে 8 দিচ্ছে। তো যে সংখ্যাটা অ্যাকচুয়াল সংখ্যা, প্রাথমিক সংখ্যা ছিল, অ্যাকচুয়াল নাম্বার ছিল, সেটা আমার কী ছিল, সেটা আমার ছিল এক্স, অ্যাকচুয়াল নাম্বার, ঠিক আছে। এইভাবে আমি অ্যান্সার বার করতে পারি। এখানে আমার কত আসবে, আমার আসবে কিন্তু 8। এবার দেখো এত কাণ্ড না করে আমি এটাকে অপশন টেস্টের মাধ্যমে করতে পারি। তোমাকে বলেছে এইটা হচ্ছে অতুল করেছিল আর এটা হচ্ছে প্রতুলবাবু করেছিল, ঠিক আছে, অতুল আর প্রতুলবাবু এই অপারেশনটা করেছে, অতুলবাবু এই অপারেশনটা করেছে, প্রতুলবাবু এই অপারেশনটা করেছে। তুমি একটা জিনিস ভালো করে দেখো, খেয়াল করো, আমি এখানে তোমাদের বেসিক মেথডটা দেখাচ্ছি যে বেসিক মেথডে মানে অপশনাল মেথডে কী করে করবে। দেখো এক্স স্কোয়ার করে ধরে নিচ্ছি, দেখো প্রাথমিক সংখ্যাটা ছিল এক্স আর সেখানে আমাদের প্রথম উত্তর রয়েছে 8। আমরা যদি 8 স্কোয়ার করি আর তার থেকে যদি আমরা 15 বিয়োগ করে দিই, 64 মাইনাস 15 করলে কত হয় 49 হয়, ঠিক আছে। এটা অতুল করেছিল, অ্যান্সার কত পেয়েছিল 49। প্রতুল যা করবে তাতেও 49 অ্যান্সার আসার কথা। দেখে নাও 8 ছিল এক্স ইকুয়াল টু তো আমাদের 8 বেরিয়েছে, এক্স ইকুয়াল টু আমাদের 8, এই যে এখানে রয়েছে এক্স ইকুয়াল টু আমাদের 8, ঠিক আছে। তো 8 থেকে 15কে বিয়োগ করো, আমরা জানি -7 হয়, -7 যদি তুমি স্কোয়ার করে দাও -7 ইন্টু -7 করলে কী হয় +49 হয়ে যায়। দেখো দুটোর অ্যান্সার 49ই আসছে, মানে ফার্স্ট অপশন আমাদের কারেক্ট হবে, ঠিক আছে। এভাবে আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে পারতাম। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমি অ্যান্সার অপশানগুলো তুলে দিয়েছি। একজন শিক্ষার্থী পাইচার্টে গণিত পরিসংখ্যান এবং অর্থনীতি পরীক্ষার জন্য স্কোর প্রদর্শন করছে। আচ্ছা, তো বলছে যে গণিতের পক্ষে কেন্দ্রীয় কোণ হচ্ছে 180, পরিসংখ্যানে সেই 80 এবং অর্থনীতিতে সে 70 পাচ্ছে, তাহলে গণিতে তার স্কোর কত। মানে দেখো একটা পাইচার্ট রয়েছে, সাপোজ ধরো পাইচার্টের এই হচ্ছে কেন্দ্র এবং কেন্দ্রের সঙ্গে গণিত যে কোণ উৎপন্ন করেছে সেইটা হচ্ছে আমার 180 ডিগ্রি, ঠিক আছে। আর এই পুরো পোর্শনটা কে দখল করে আছে, আমার দখল করে আছে গণিত, ঠিক আছে। এই পুরো পোর্শনটা আমার গণিত দখল করে আছে, ক্লিয়ার হলো। এবার তোমাকে যেটা বলছে যে দেখো এই পোর্শনটা যদি গণিত দখল করে থাকে, আচ্ছা এই পোর্শনটা গণিত কেন দখল করে আছে আমি কী করে বুঝলাম, 180 মানে কি এই পোর্শনটা, ইয়াস। কেন, কারণ দেখো একটা বৃত্ত মানে 360 আর কেন্দ্র তার হাফ করে দিয়েছি, 360-র হাফ কত হয় 180, তার মানে এই বৃত্তটারও হাফ দখল করবে গণিত, ঠিক আছে। তাহলে বাকি হাফ কারা দখল করে আছে, বাকি হাফ দখল করে আছে এই দুটো আমাদের সাবজেক্ট, কে এক হচ্ছে পরিসংখ্যান, ঠিক আছে, আর 2 হচ্ছে তোমাদের অর্থনীতি, ঠিক আছে, 2 হচ্ছে তোমাদের অর্থনীতি। পরিসংখ্যানে সে পেয়েছে 80 আর অর্থনীতিতে সে পেয়েছে 70, তাহলে টোটাল সে কত পেয়েছে আমরা দেখতে পাচ্ছি, টোটাল সে 150 মার্কস পাচ্ছে এই দুটো বিষয়ে। আর এই 150 মার্কস মানে হচ্ছে হাফ, কারণ বাকি হাফ তো গণিত দখল করে আছে, এই তিনটে দিয়েই এই পাইচার্টটা রিপ্রেজেন্টেড হয়েছে, গণিত পরিসংখ্যান অর্থনীতি। তো গণিত যদি বাকি হাফটা দখল করে থাকে তাহলে এই বাকি হাফটা কারা দখল করে আছে, এটা দুজন মিলে দখল করে আছে, তার ভ্যালু কত হচ্ছে 150। তাহলে এই দুটো যদি 150 হয় আর সেটা মানে যদি হাফ হয় তাহলে গণিত তো হাফ দখল করে আছে, তার মানে গণিতের মার্কস কত হবে 150 হবে মার্কস। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে, গণিতেও স্কোর কত হবে তার 150 হবে আর পরিসংখ্যান আর অর্থনীতি মিলিয়ে হবে 150, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এ কেবল বি এর 40% কর্মদক্ষ বা কর্মক্ষম, মানে কি A:B যদি আমি লিখি, আমি কীভাবে লিখবো দেখো, বি যদি 100 হয় এ হয়ে যাবে আমার 40। আচ্ছা একে কেন 100 ধরলাম না, কারণ বলছে এ কেবল বি এর যার থাকবে তাকে আমি 100 ধরবো, কারণ তার সঙ্গে কম্পেয়ারটা হচ্ছে, তাকে আমি বেজে ধরবো, বেজ আমার এখানে 100 আর 40। তো আমি 20 দিয়ে কাটিয়ে আমার কী দিচ্ছে, এটা আমার দিচ্ছে 2:5 দেবে আমার, তার মানে বি এর আর এ আর বি এর যে কর্মদক্ষতা সেটা হচ্ছে 2:5। ক্লিয়ার হলো। নেক্সট লাইন কী বলছে, সি হলো একত্রে এ এবং বি এর 50% কর্মদক্ষ, মানে কি সি যদি আমি এখানে লিখি তাহলে আমাকে এখানে এ প্লাস বি এর সাথে তুলনা করতে হবে। আচ্ছা এ প্লাস বি কত, এর হচ্ছে 2, বি এর হচ্ছে 5, মানে টোটাল 7, তাহলে সি এর তার হাফ হবে, 50% মানে কি তার হাফ মানে 3.5 হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার তুমি দেখতে পাচ্ছ যে এ বি সি তিনজনের যদি আমি করি তাহলে সি হচ্ছে 3.5, বি হচ্ছে 5, এ হচ্ছে 2। তোমাকে কি বলছে, সি একা 30 দিনে কাজটা করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক কী হবে, দেখো টোটাল ওয়ার্ক হচ্ছে
ডে ইন্টু এফিসিয়েন্সি, এটা মনে রাখবে, ডে ইন্টু কর্মদক্ষতা, এফিসিয়েন্সি মানে কি কর্মদক্ষতা, ঠিক আছে। এবার সি এর ক্ষেত্রে বলেছে সি এর দিন কত লাগছে 30 ডেজ, সি এর কর্মদক্ষতা কত 3.5, এই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। ওকে, আর কি বলছে, আর বলছে যে তাহলে এবিসি সবাই মিলে যদি কাজটা করে তাহলে কদিনে কাজটা শেষ হবে। দেখো টোটাল কাজ হচ্ছে 3 ইন্টু 3.5, ঠিক আছে। আর তিনজনের বলেছে কত সময় লাগবে, তিনজনের এফিসিয়েন্সি যোগ করো। দেখো এর হচ্ছে 2, বি এর হচ্ছে 5 মানে 7, আর সি এর হচ্ছে 3.5, এর টোটাল দক্ষতা কত হচ্ছে 10.5, ঠিক আছে, এই হচ্ছে আমার। ওকে, এবার ভাগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। কত উত্তর হবে তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের এই পয়েন্ট উঠে যাচ্ছে, এটা আমাদেরকে দিচ্ছে হচ্ছে 3, তাহলে এটা কাটছে আমাদের হচ্ছে 10, তাহলে অ্যান্সার আমাদের কী হবে 10 ডেজ। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এখানে দুটো জিনিস কাজ করছে, ঠিক আছে, এটা কিন্তু মুখে মুখে অ্যান্সার দেওয়া যায়, আমিও জাস্ট করে দেখালাম যাতে অনেকে বুঝতে পারে না তাদের জন্য। এটা হচ্ছে এফিসিয়েন্সি মেথড দিয়ে আমরা করলাম, রেশিও এফিসিয়েন্সি মেথড দিয়ে। রেশিও এখানে বলেই দিয়েছে, বি এর 40% কর্মদক্ষ মানে কি, বি 100 হলে এ 40 হবে, সেখান থেকে 2:5 পেলাম। সি ইজ টু এ প্লাস বি 7 কেন, এই যে দুটো মিলিয়ে আমার 7, সেই 7টাই আমি এখানে রিপ্রেজেন্ট করেছি। তুমি দেখতে পাচ্ছ 7 যদি এ প্লাস বি হয় তাহলে সি বলেছে তাদের 50% মানে হাফ, মানে কি 7-এর হাফ করলে কত 3.5, কিছু করার দরকার নেই, জাস্ট এভাবে রেখে দাও। এবার বলছে টোটাল ওয়ার্ক কী করে বার করলাম, সি এর দিন দিয়ে সি এর এফিসিয়েন্সিকে গুণ করলাম, কত হলো 30 ইন্টু 3.5, এই যে টোটাল ওয়ার্ক, আমি এখানেও গুণ করিনি, এভাবেই রেখে দিয়েছি। এবার তোমাকে বলছে তাহলে ওই একই কাজ করতে এদের কত সময় লাগবে। এবার মনে রাখবে টোটাল ওয়ার্ককে আমি যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে আমি কী পেয়ে যাবো, দিন পেয়ে যাবো, ঠিক আছে। টোটাল এটাকে এই ফর্মুলা থেকে আসে, টোটাল ওয়ার্কেই তাকে যদি এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা দিয়ে ভাগ করো তুমি দেখো দিন পেয়ে যাবে। কেন, কারণ টোটাল ওয়ার্ক মানেই হচ্ছে ডে ইন্টু কর্মদক্ষতা, তাহলে দিন পাওয়ার জন্য কী করবো, টোটাল ওয়ার্ককে কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। করলে আমরা কী পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো ডেজ। তাই করলে আমার সবার চেয়েছে তো সবার কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দাও, 2 + 5 প্লাস এই যে 3.5, কারণ এ বি সি তিনজনে বলেছে, টোটাল 10.5, ভাগ করে দাও, অ্যান্সার পেয়ে গেলে কত 10 ডেজ। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, একটি সামন্তরিকের সন্নিহিত বাহুগুলির মাপ হচ্ছে 4A and 3A, যদি তাদের মধ্যবর্তী যে কোণ আছে অর্থাৎ দুটো বাহুর মাঝখানে যে কোণ আছে সেটা যদি 60 ডিগ্রি হয় তবে সামন্তরিকের যে কর্ণ আছে সেটা মাপ বের করতে বলেছে। দেখো এই হচ্ছে আমাদের সাপোজ ধরো একটা সামন্তরিক, মোটামুটি এরকমই হয়, ঠিক আছে, এরকমই হয় মোটামুটি। তো তার কর্ণের যে ভ্যালু সেটা আমাদের বার করতে বলেছে। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে তার একটা বাহু হচ্ছে 4A সন্নিহিত বাহু, আর একটা হচ্ছে তোমাদের 3A, আর এই যে কোণটা আছে কারণ দুটো বাহুর মধ্যবর্তী কোণ সেটা আমাদের কত বলেছে 60 ডিগ্রি বলেছে। তোমাদের সাপোজ ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এই এক্স ওয়াইয়ের ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে, অর্থাৎ এই যে রেখাটা হয়েছে এই রেখাটার মাপ তোমাকে জিজ্ঞাসা মানে এখানে বার করতে বলেছে। এটাকে আমরা কোসাইন রুল দিয়ে করতে পারি, এক তো ফর্মুলা ইউজ করে করতে পারি, আমরা কোসাইন রুল দিয়ে করতে পারি। দেখো কোসাইন রুল আমাদের বলছে এক্স ওয়াই যেটা কিনা এখানে কর্ণ, ঠিক আছে, এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের কী হবে মনে রাখবে, এই যে বাহু আছে এর স্কোয়ার প্লাস এই যে বাহু আছে তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4A ইন্টু 3A ইন্টু কস থিটা, এখানে কস 60 ইন্টু কস 60, ঠিক আছে। এবার দেখো আমরা যদি এখানে করি মানে এটা অ্যাকচুয়ালি কর্ণ স্কোয়ার আছে বেসিক্যালি, এক্স ওয়াই তো কর্ণ, তো এটা হচ্ছে আমাদের কি 16A স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি 9A স্কোয়ার, এটা আমাদের কি হচ্ছে দেখো 12 আর 2 মানে 24A স্কোয়ার, ঠিক আছে। আর cos 60 ভ্যালু কত আমরা জানি হাফ, ঠিক আছে, এইসব ভ্যালুগুলো জানিয়ে রাখতে হবে তোমাদের, নইলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এখান থেকে আমরা যদি দেখি যে কর্ণের যে স্কোয়ার আসছে সেটা আমাদের কি আসছে, দেখো এটা কাটলে আমাদের কি হচ্ছে 12 হয়ে যাচ্ছে, আর আমরা এখানে কি দেখতে পাচ্ছি 16 + 9 মানে 25 আছে, 25 থেকে 12কে বিয়োগ করলে হচ্ছে 13, তাহলে আমাদের কি হচ্ছে এখানে 13A স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে কর্ণের স্কোয়ার ইকুয়াল টু 13A স্কোয়ার, তাহলে কর্ণ সমান সমান কী হবে, এর রুট হয়ে যাবে, এই 13A স্কোয়ারের রুট হয়ে যাবে, তার মানে কী হবে √13 হয়ে যাবে, কারণ 13 তো রুট হয় না কিন্তু এ স্কোয়ারের রুট হয় এ হবে, তাহলে অ্যান্সার আমাদের এইটা হবে, ঠিক আছে। এখান থেকে আমরা এটা পাচ্ছি, ভালো করে বুঝবে, কর্ণ স্কোয়ার ইকুয়াল টু এটা, তাহলে কর্ণ সমান সমান কী হবে, এইটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এইভাবে আমরা অ্যান্সার বার করতে পারি। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, প্রতিদিন 5 ঘন্টা কাজ করে এ একটি কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে। মনে করি এর এফিসিয়েন্সি হচ্ছে এ,
তাহলে 5 ঘন্টায় এ কত অংশ কাজ করবে, 5 কাজ করবে, আর এইভাবে সে 8 দিন কাজ করে। তাহলে টোটাল এ কত অংশ কাজ করবে, মানে কতটা কাজ করবে, 40 কাজ করবে। আর এটাই হচ্ছে ওর টোটাল কাজ। কেন? কারণ ওকে এই কাজটা টোটাল দেওয়া হয়েছিল। কেন? কারণ ও 8 দিনে শেষ করে ফেলে। ভালো করে বুঝবে। মনে করছি যে এর এফিসিয়েন্সি হচ্ছে এ, তাহলে এ 5 ঘন্টা কাজ করে, 1 ঘন্টায় যা কাজ করে সেটাকে আমরা এফিসিয়েন্সি বলি। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় ও যদি এ ইউনিট কাজ করে তো 5 ঘন্টায় কত কাজ করবে, 5 ইউনিট। এইভাবে ও 8 দিন কাজ করে এবং কাজটা শেষও হয়ে যাবে। টোটাল কাজ আমার কী হবে, 40 টোটাল কাজ আমার 40 এবার বিকে নির্ঘাত বি আছে, হ্যাঁ বি আছে, বিয়ের দিকে তাকাই, বিকে নিয়ে ডিল করা যাক। আর কি বলছে, এবং প্রতিদিন 6 ঘন্টা কাজ করে বি ওই একই কাজ, মানে যে কাজটা এর কাছে 40 বি সেম কাজটা কিন্তু কী করে 10 দিনে সম্পন্ন করতে পারে। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস ভাবো, বি এর এফিসিয়েন্সি ধরে নিচ্ছি আমি বি, তাহলে বি 1 ঘন্টায় বি ইউনিট কাজ করে, 6 ঘন্টায় 6 বি ইউনিট কাজ করবে, এবং এইভাবে বি 10 দিন কাজ করে। তাহলে টোটাল বি এর কাছে কাজটা কতটা ছিল, 6 বি কাজ ছিল। এবার বলেছি একই ওয়ার্ক, মানে এই কাজ আর এই কাজ সেম, তুমি এখানে সেম করে দাও, 40 ইকুয়াল টু 60 বি। এখান থেকে আমি এ বাই বি কী পাচ্ছি, যদি 20 দিয়ে কাটো 3/2 পাচ্ছি। এটা কী বেরোলো বলো তো, এটা এ আর বি বেরোলো, মানে এ সমান সমান কী ধরেছিলাম, এর এফিসিয়েন্সি ধরেছিলাম, কর্মদক্ষতা, মানে 1 ঘন্টায় কত ইউনিট কাজ করে, সেটা হচ্ছে আমার এ, সেটা হচ্ছে আমাদের 3 ইউনিট, মানে এ 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করে। আর বিটা কী ধরেছিলাম, বি এর এফিসিয়েন্সি, মানে বি 1 ঘন্টায় কত ইউনিট কাজ করে, সেটাই আমাদের বেরিয়েছে 2 ইউনিট। এইটা হচ্ছে এর পার আওয়ার ওয়ার্ক, পার আওয়ার, প্রতি ঘন্টায় কাজ। এটা হচ্ছে বি এর পার আওয়ার ওয়ার্ক। ভালো করে বুঝবে, দুটোই পার আওয়ার ওয়ার্ক। এটা হচ্ছে এর পার আওয়ার ওয়ার্ক কত, সেটা 3 ইউনিট। এটা হচ্ছে বি এর পার আওয়ার ওয়ার্ক, সেটা কত 2 ইউনিট। দেখো আমি অঙ্ক করে দিয়ে বেরিয়ে যাই না, ঠিক আছে, তোমাদেরকে বোঝাই, ওই জন্য সময় লাগে। এবার কি বলছে দেখো, বলছে যে তাহলে প্রতিদিন 8 ঘন্টা করে যদি তারা কাজ করে তাহলে ওই একই কাজ সম্পন্ন হতে কতদিন সময় লাগবে। দেখো এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, মানে এ প্রতি ঘন্টায় 3 ইউনিট কাজ করে। বির এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট, মানে বি প্রতি ঘন্টায় 2 ইউনিট কাজ করে। এদের মিলিত এফিসিয়েন্সি কত, 1 ঘন্টায় 5 ইউনিট। এইভাবে ওরা 8 ঘন্টা কাজ করছে। আর টোটাল ওয়ার্ক কী ছিল, টোটাল ওয়ার্ক ছিল 40। আর এর ভ্যালু এখানে বসাতে হবে, কারণ টোটাল ওয়ার্ক এটাও টোটাল ওয়ার্ক, যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো। আজ তুমি এটা নিয়ে কাজ করো, অথবা তুমি সবুজটা নিয়ে কাজ করো, ঠিক আছে। এর টোটাল ওয়ার্ক এখানে 40, আর এর ভ্যালু কি আমাদের 3, এই যে এখান থেকে পাচ্ছি 3, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, 120 ইউনিট, ঠিক আছে। তো টোটাল ওয়ার্ক কত, 120 ইউনিট। তো আমি এখানেই করতে যাচ্ছিলাম, চলো এখানে না করে 120 ইউনিট ডিরেক্ট বসিয়ে দিই। টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 120 ইউনিট, ঠিক আছে। অ্যান্সার কত বেরোচ্ছে, 8 5 40, 40 দিয়ে এটাকে ভাগ করলে কী হবে, 3 days উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবং প্রশ্নটাকে মুখে মুখে সলভ করে ফেলা যায়। যেখানে যেখানে এ আছে সেখানে যেখানে তুমি এই 3 বসাবে, কারণ এ মানে হচ্ছে এর পার ডে ওয়ার্ক, বি মানে হচ্ছে বি এর পার ডে ওয়ার্ক, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কত হবে, 3 days উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, একটি ভগ্নাংশের লবকে 20% বাড়ানো হলো আর হরকে 50% হ্রাস করা হলো। যদি প্রাপ্ত ভগ্নাংশটা এই হয় তাহলে ভগ্নাংশটি আদপে কত ছিল, মূল ভগ্নাংশ যেটা সেটা কত ছিল। তাহলে এটাকে তুমি এক তো অপশান টেস্ট করতে পারো, সেকেন্ড অপশানটাই কারেক্ট হবে। আর দুই তুমি নর্মাল মেথডে করতে পারো। নর্মাল মেথডে করলেও তুমি রেশিও মেথড ইউজ করলে তাড়াতাড়ি হবে। দেখো 20% বলতে কী বোঝায়, 20% বলতে বোঝায় 20/100, কাটাকুটি করলে কী হয় 1/5। এখন এখানে বলেছে দেখো ক্লিয়ারলি তোমাদের কী বলেছে, যে বাড়ানো হলো, তার মানে 5 ছিল আগে, 1 তার উপর বাড়ানো হচ্ছে। মনে রাখবে নিচে যা থাকে তার উপর ওপরটা বাড়ানো হয়। তাহলে কত হয়ে যাবে লব, এখন নতুন লব আমার কী হয়ে গেছে, 6 হয়ে গেছে, ঠিক আছে। আর বলেছে হরকে 50% কমানো হচ্ছে, ঠিক আছে। 50% বলতে কী বোঝায়, 1/2, হাফ বোঝায়। এখন এখানে বলেছে কমানো হয়, তাহলে নিচেরটার উপর ওপরটা কমানো হবে। আগেরটা বাড়াতে বলেছিল, বাড়িয়ে দিয়েছি, কমাতে বলছে কমিয়ে দেবো নিচেরটা। কত হবে, 2 যদি 1 কমে 1 হয়ে গেছে, এখন হর হয়ে গেছে এইটা। কিন্তু তুমি দেখো এখানে নতুন লব কী বলছে, 5। এই দেখো প্রাপ্ত ভগ্নাংশ 5/6, মানে লব এখানে কত 5, হর এখানে কত 6। তাহলে এই 6 ইউনিটের ভ্যালু যদি আমার 5 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কী হবে আমার, 6 ইউনিটের ভ্যালু 5। ভালো করে বুঝবে, 6 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 5, 1 ইউনিটের ভ্যালু কত আমার, আমি দেখতে পাচ্ছি 5/6, ঠিক আছে। আর তোমাকে বলেছে মূল ভগ্নাংশ কত, মূল ভগ্নাংশের লব আমার কী ছিল, 5 ছিল। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5 × 5 মানে 25/6 হবে। এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি, এটা 25/6। অর্থাৎ মূল ভগ্নাংশে যেটা লব ছিল সেটাই ছিল 25/6। এই যে রেশিও মেথড তাতে আমি পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা হরটা দেখে নাও, হর আমি দেখতে পাচ্ছি এখনকার হর কত আমার 6, আমাদের অঙ্কে কত বলছে 1। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 6 হয়, ঠিক আছে, ভালো করে বুঝবো, 1 ইউনিটের ভ্যালু যদি 6 হয়, ওকে, তাহলে 2 ইউনিটের ভ্যালু কী হবে, 1 ইউনিটের ভ্যালু 6,
তাহলে 2 ইউনিটের ভ্যালু কী হবে? 2 ইউনিটের ভ্যালু 6 দুগুণে 12 হবে। 1 ইউনিটের ভ্যালু যদি 6 টাকা হয়, একটা মিষ্টির দাম যদি 6 টাকা হয়, দুটো মিষ্টির দাম কত হবে? 12 টাকা হবে। ঠিক আছে, তার মানে আগে হর ছিল আমার 12। ওকে, এবার ভগ্নাংশ তৈরি করো তুমি। আর হর হচ্ছে আমাদের কত? 12। দেখো নিচে মানে কি, নিচেরটার সঙ্গে ডিরেক্ট গুণ করা যায়। তাহলে অ্যান্সার আমাদের কী হচ্ছে? 25/72 হচ্ছে। এইভাবে আমরা বার করতে পারি এটা 25/72। ঠিক আছে, এভাবে তুমি বের করতে পারবে। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের এখনকার ভগ্নাংশ, মূল ভগ্নাংশ হচ্ছে এইটা। আর এখন ভগ্নাংশ কত? 5 আচ্ছা, এইভাবে তুমি বের করতে পারো, মুখে মুখে অ্যান্সার বেরিয়ে যাবে। আর যদি না পারো অপশন টেস্ট করো। চলো নেক্সট, পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, tan θ = 5/12 হলে তাহলে ওইটার মান কত বার করতে বলেছে। একটা কন্ডিশন দেওয়া আছে যে থিটা হচ্ছে 0 আর 90 মাঝখানে, π/2 মানে 90, 180/2 মানে 90। দেখো tan θ মানে আমরা কি জানি? tan θ মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি। ঠিক আছে, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি। তার মানে লম্ব আমাদের এখানে 5 আর ভূমি আমাদের এখানে 12। এখান থেকে আমরা অতিভুজ বার করতে পারি। ঠিক আছে, অতিভুজ সমান কি হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে 25, ভূমি স্কোয়ার মানে 144, 12 স্কোয়ার, দুটোকে যোগ করলে কী হচ্ছে? 169। 169 হচ্ছে অতিভুজের স্কোয়ার, তাহলে অতিভুজ কী হবে? 13। মনে রাখবে এটা ট্রিপলেট হয়, 5, 12 অ্যান্ড 13। ঠিক আছে, কী করে বার করলাম? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজের স্কোয়ার। পাইথাগোরিয়ান যে ফর্মুলা আছে, পিথাগোরাসের সূত্র আছে, সেখান থেকে বার করলাম। তাহলে অতিভুজ আমাদের 13। এখন অতিভুজ কেন খামোখা বার করতে গেলাম? দেখো ওখানে যে তোমাদের অঙ্কটা আছে সেখানে দেওয়া আছে cos θ। ঠিক আছে, cos θ। cos থিটার ভ্যালু কত হবে? দেখো cos θ বলতে কী বোঝায়? আমরা জানি cos θ বলতে বোঝায় ভূমি বাই অতিভুজ, মানে 12/13 হবে cos θ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর দেখো cot θ দেওয়া আছে। আচ্ছা, cot θ সমান কী হবে? দেখো cot θ হচ্ছে ট্যানের উল্টো হয়। ট্যান যদি 5/12 হয় তাহলে cot θ হয়ে যাবে 12/5। ঠিক আছে, এগুলো বার করে নিতে হয়। আমি জাস্ট তোমার লিখে লিখে দেখাচ্ছি। কোসেক থিটা = কী হবে? দেখো কোসেক হচ্ছে তোমাদের সাইনের উল্টো হয়। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে 5/13। তাহলে কোসেক কী হবে? 13/5 হবে, মানে ওর উল্টো। এবার এই ভ্যালুগুলোকে তুমি যদি পুট করে দাও, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে চটজলদি একদম। এবার তুমি কী করো? জাস্ট এই ভ্যালুগুলোকে এইখানে পুট করে দাও। ঠিক আছে, জাস্ট পুট করো। কোথায় পুট করো? এই যে তোমাদের দেওয়া রয়েছে এখানে পুট করে দাও। চলো পুট করা যাক। কী রয়েছে? cos θ মানে কত? 12/13। ঠিক আছে, তারপর কী রয়েছে তোমাদের? 5 cot θ মানে 5 × 12/5। ঠিক আছে, আর নিচে কী আছে আমাদের? কোসেক থিটা কত? 13/5। আর তোমাদের কী আছে? cos θ, তার মানে 12/13। ঠিক আছে, দেখতে হচ্ছে 5 5 কেটে যাচ্ছে, এটাকে তুমি ক্যালকুলেট করে নিও, আমি আর ক্যালকুলেট করে দিচ্ছি না। ওই 840 তোমাদের কত আসবে? 109 চলে আসবে। ক্যালকুলেট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? এতটাই ইজি। জাস্ট তোমাকে বেসিক ফর্মুলা জানতে হবে, ট্যান কস কটের বেসিক ফর্মুলা জানলে এখান থেকে বেরিয়ে যাবে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, আজকে আমাদের লাস্ট প্রশ্ন এটা। ঠিক আছে, এই সেশন আজকে এই প্রশ্নের পর শেষ হয়ে যাবে। বিয়ের করা কাজের অর্ধেক পরিমাণ কাজ বিয়ের নেওয়া সময়ে 3/4 অংশ সময় এ সম্পূর্ণ করে। হ্যাঁ, এই লাইনটার মানে বুঝতে গেলে অনেকের প্রবলেম হয়ে যাবে। মানে কি, বি যদি এক অংশ কাজ করে একদিনে, 1 days-এ, ঠিক আছে, এ কী করবে? এ তার হাফ অংশ কাজ করবে এবং বিয়ের নেওয়া সময়ের 3/4 অংশ করবে, মানে 3/4 দিনে করবে। ঠিক আছে, আচ্ছা তুমি বলো তো, বি একদিনে এক অংশ করে, ভালো করে বুঝবে, বি এক অংশ করে একদিনে। আচ্ছা, একে যদি এক অংশ কাজ করতে দেওয়া হয় তাহলে এর কতদিন সময় লাগবে? আমরা দেখতে পাচ্ছি 3 × 6, 6/4, মানে 3/2 দিন সময় লাগবে। ঠিক আছে, এই আমার সময় লাগবে। এটা এই অংশটাই করলাম, মানে এ হাফ অংশ করে 3/4 দিনে, তাহলে এক অংশ করবো কত দিনে? 3/2 days-এ। ঠিক আছে, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? এ আর বি এর দিনের রেশিও পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ডেজ রেশিও, ডে রেশিও যদি আমি করি B/A, কী আসছে আমার? বি এর তো 1ই আসছে, এর আসছে 3/2, 1:3/2। তাহলে বলো তুমি ওয়ার্কের রেশিও কী আসবে? ওয়ার্কের যে ইউনিট আসবে B/A, সেটা আমার কী আসবে? আমরা জানি দিনের উল্টো হয় ওয়ার্কের রেশিও, মানে এফিসিয়েন্সি রেশিও। কী হবে আমাদের? এটাই তো আমাদের 2:3 আসছে। এখান থেকে আমরা সিম্পলিফাই করলে 2:3 পাবো। ঠিক আছে, তাহলে এটা আমরা কী পাবো? 3:2। কী পাবো আমরা? 3:2। ঠিক আছে, তারপরে টোটাল রেশিও কী হবে? এফিসিয়েন্সি 5 ইউনিট, কারণ বি এর 3, এর 2। কেন এটা করলাম 5 ইউনিট? কারণ তোমাকে বলেছে যে যদি দুজনে একত্রে কাজটা করে, দুজনে একত্রে কাজটা করা মানে কি, বি একদিনে 3 ইউনিট করছে, এ একদিনে 2 ইউনিট করছে, টোটাল কত ইউনিট করছে? 5 ইউনিট একদিনে। তোমাকে কি বলছে? 12 দিনে কাজটা সময় নিচ্ছে,
তাহলে পার ডে ওরা 5 ইউনিট করে করছে, পার ডে ওরা 5 ইউনিট করে করছে, আর সময় নিচ্ছে কত 12 দিন। তাহলে টোটাল ওয়ার্ক আমার কী হবে 60 ইউনিট হবে টোটাল ওয়ার্ক। এবার বলছি তোমাকে তাহলে বি একা কতদিনে কাজটা করবে। একটু আগে বলেছি টোটাল ওয়ার্ককে যার চাইবে তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও। এফিসিয়েন্সি কত বি এর 3, এটা কিন্তু নয়, এটা হচ্ছে ডে, ডের উল্টো হয় এফিসিয়েন্সি বা ওয়ার্ক। এটাকে আমি ওয়ার্ক লিখেছি বটে, অ্যাকচুয়ালি এটাকে এফিসিয়েন্সি বলে ধরা হয়। কত হবে তোমাদের 3, এখানে ভাগ হয়ে যাবে। অ্যান্সার তোমাদের কী হবে 20 ডেজ। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটা আমাদের উত্তর হবে। এবার অনেকে বলবে স্যার আপনার কারণে আমি বুঝতে পারছি না, তোমার এফিসিয়েন্সি মেথড জানা নেই, তোমার রেশিও মেথড জানা নেই, তুমি একটা কাজ করো, তুমি অংশ মেথডে করো, অর্থাৎ ওই যে পুরনো যে মেথড ওই মেথডে করো। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের দিন দেখা হবে আবার। পরের কোন দিন দেবো আমি বলে দেবো তোমাদের। আজকে যেমন বলে দেওয়া হয়েছিল আজকে 8টার সময় আসবে, তেমনি তোমাদের বলে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ।